আসসালামু আলাইকুম। আমার এইচএসসি ২৬ ব্যাচের আদরের ছোট্ট ভাই বোনেরা যারা আমার সাথে যুক্ত হয়েছো, সবাইকে লালে লালের শুভেচ্ছা জানাচ্ছি। লাল শুভেচ্ছা। তবে আমি শুরুতেই একটু দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি যে আমার প্রথম দিন ক্লাসটা শুরু করতে ১৫ মিনিট লেট হলো। এর একটাই কারণ, আমি অনেকক্ষণ ধরে ওয়েব অ্যাপে তোমাদের ক্লাস ক্রিয়েট করার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই করতে পারছি না। কোনোভাবেই করতে পারছি না। যার ফলে মানে আমি টেকনিক্যাল টিমকে জানালাম, তারাও চেষ্টা করলো, তারাও ব্যর্থ হলো। কালকে থেকে ইনশাল্লাহ আমরা শুধুমাত্র প্রাইভেট গ্রুপে ক্লাস নেব এবং শুধুমাত্র ওয়েব অ্যাপে প্রাইভেট গ্রুপ এবং ওয়েব অ্যাপে ক্লাস নেব। আজকের ক্লাসটা আমি কোর্স 1 কোর্স 2 দুটাতেই শেয়ার করলাম। এটাতে অনেকেই মন খারাপ করতে পারে। খুব গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হলো আজকে যেহেতু যেহেতু এখানে একটা বিষয় আছে, সেটা হলো এই ২৬ ব্যাচের এই কোর্সটা কিন্তু শুধুমাত্র শুধুমাত্র এটা কিন্তু একটাই কোর্স। এখানে কিন্তু একটাই কোর্স, কিন্তু আমি জাস্ট তোমরা যাতে সহজে ভর্তি হতে পারো, মানে বাবা মায়ের উপরে খুব চাপ না পড়ে, সেই জন্য দুইটা পত্রে ভাগ করলাম। তো আমি আশা করব যে এখানে 99% স্টুডেন্টই কমন, মানে যে কোর্স 1-এ ভর্তি আছো সে কোর্স 2-তে ভর্তি আছো। তো আমি চাইবো যে সিমলেস এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য তোমরা আমার সাথে পুরো বায়োলজিটা শেষ করো। 24টা চ্যাপ্টার A to Z তোমরা আমার সাথে পড়ে শেষ করো। আমাকে জাস্ট একটু খালি বলো যে সব কিছু শুনতে পাচ্ছ কিনা। হালকা একটু সাউন্ড কম মনে হতে পারে, কিছু কিছু ডিভাইসে, সব ডিভাইসে না। ওই ব্যাপে সেই সমস্যাটা হবে না, কিছু কিছু জায়গায় সাউন্ড কম মনে হতে পারে। জাস্ট তাদের জন্য প্লিজ ইউজ হেডফোন, ইনশাল্লাহ। এবং আমি তোমাদের কাছ থেকে একটা জিনিস চাই, তোমাদের কাছে শুধুমাত্র আমি একটা জিনিস চাই, যে আজকে যেভাবে ইন্টেন্সিটি নিয়ে ক্লাস করবা, তোমরা নিয়মিত আমার সাথে জাস্ট সেম ইন্টেন্সিটি নিয়ে ক্লাস করবা। জাস্ট একই রকম ইন্টেন্সিটি নিয়ে তোমরা আমার সাথে ক্লাস করবা শেষ পর্যন্ত। দেখো, তোমরা যারা এখানে কোর্সে জয়েন করেছো, আমি বিশ্বাস করি তোমরা সবাই ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার জন্য পড়ছো। তোমাদের প্রত্যেকেই লক্ষ্য ডিএমসি। এবং তোমাদেরকে আমি জাস্ট একদম শুরুতেই বলে রাখি, প্রিয় ভাই বোনেরা, তুমি এটা অর্জন করতে পারবা না যদি না তুমি ইন্টেন্সিটি আগামী 1 বছর 1.5 বছর তোমার হাতে সময় আছে, তুমি যদি এটা পুরোপুরি আহ, প্রত্যেকটা দিন কাজে না লাগাও। আমি তোমাকে এটা অনেস্টলি বলি, তোমাকে সবার চেয়ে বেশি পরিশ্রম করার মানসিক শক্তি রাখতে হবে। আল্লাহ যাতে তোমাকে কবুল করেন, এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ পাক তোমাকে যাতে কবুল করেন, তোমার নিয়ত যাতে একদম সাফ থাকে। খুব ক্লিয়ারলি বলি, আল্লাহ পাক যাতে তোমাকে অবশ্যই অবশ্যই কবুল করেন। জাস্ট আমার সাথে 24টা চ্যাপ্টার শেষ করো, আমি তোমাকে গ্যারান্টি দিলাম বায়োলজির উপরে হ্যাঁ, সব ওয়েব অ্যাপে ক্লাস ইনশাল্লাহ। ভেরি গুড, ঠিক আছে। তাহলে চলো বিসমিল্লাহ বলে আমরা শুরু করি। আল্লাহ পাক, আমি তোমাকে খালি এটুকুই বলবো, যাতে যতগুলো ক্লাস নিব আমরা সব মিলে 80+ ক্লাস নিব পুরো বইয়ের উপরে, তুমি যাতে সবগুলো শেষ করো। আমরা 2 ঘন্টা করে ক্লাস নিব, আমি কখনোই এর চেয়ে বড় বড় ক্লাস নেই না। তুমি যাতে জাস্ট আমার সাথে থেকে এই ক্লাসগুলা শেষ করো। আমরা রক্ত চ্যাপ্টারটাকে 4 ভাগে আলোচনা করব এবং বিসমিল্লাহ বলে আমরা আমাদের আলোচনা শুরু করব। তাহলে চলো ভাইয়া, আমরা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, ভেরি গুড। তাহলে যারা ডিএমসি স্বপ্ন দেখছো তারা তো ভালোই। যারা আমার সাথে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, আমি তো বললাম মাত্র এই 80টা ক্লাস, আমি তোমাকে গ্যারান্টি দিলাম এইচএসসিতে তুমি A+ তো পাবাই বায়োলজিতে, তোমার ভার্সিটি অ্যাডমিশনে তোমার বায়োলজি ক্লাস করাই লাগবে না। এটাই সত্যি। জাস্ট নিজে নিজে অ্যাডমিশন 100% কাভার হয়ে যাবে। অ্যাডমিশন জাস্ট তোমার বায়োলজি পড়ে টাইম নষ্ট করতে হবে না। তুমি ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রিতেই পূর্ণ ফোকাস করতে পারবা। তখন জাস্ট প্রশ্ন সলভ করলে দেখবে তোফাইল ভাই এটা আমাকে ক্লাসেই পড়াইছে। আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিলাম। এই ইন্টেন্সিটিটা আমি সবার কাছ থেকে চাইবো। যদিও আজকে লাইভে সবাই নাই, এটাই আমার মন খারাপ করে, কিন্তু লাইভে আমরা সবসময় থাকতে পারি না, কারণ সেম টাইমে অন্য সাইকেলের ক্লাস থাকতে পারে, সেই জন্য। কিন্তু আমি বলবো প্রত্যেকে নিয়মিত পরীক্ষাগুলোতে অংশ নিবা, ওকে? এবং নিয়মিত ক্লাসে অংশ নিবা। নিয়মিত লাইভ ক্লাস না পারলেও রেকর্ড ক্লাসটা দিনেরটা দিনে করবা। এইটা তোমাকে আমি কোর্সের একদম শুরুর দিনে বলে নিলাম, ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। রিফাত ঢাকায় এখনো ঢোকেনি, রিফাত কালকে সকালে পৌঁছাবে। পরশু দিন থেকে আমরা সকল গিফট পাঠানো শুরু করবো ইনশাআল্লাহ। তো জার্সি যারা জিতে গেছো, জার্সি ইনশাআল্লাহ সামনে থেকে পেয়ে শুরু করবা। ওকে, ওকে। বোটানি পুরোটাই আমি পড়াবো। আমার সাথে তন্দ্রা থাকবে, তন্দ্রা অল্প কিছু চ্যাপ্টার পড়াবে। আমার তো 3-4টা ব্যাচে একসাথে ক্লাস নিতে হয়। তো তন্দ্রা কিছু ক্লাস নেবে, কিন্তু যেই ক্লাসটা নেবে সেটার অবশ্যই আমার আর্কাইভ থাকবে। যেমন অলরেডি প্রথম মাসে ব্রায়োফাইটে টেরিডোফাইটে বলা হয়েছে,
তো ব্রায়োফাইট টেরিডোফাইট আমরা চেঞ্জ করবো, কারণ ওটার আর্কাইভ তো রিসেন্ট টাইমসে আমার নাই। আমার আছে, কিন্তু গত 1-2 বছরে যেহেতু এটা শর্ট সিলেবাসে ছিল না, সেই জন্য ওইটার আর্কাইভ আমার কাছে নাই। সেই জন্য আমরা চ্যাপ্টারটা চেঞ্জ করব, যেটা আমার অলরেডি আর্কাইভ আছে। তোমরা যাতে কোনোভাবেই 1 সেকেন্ডের জন্য মনে না হয়, তোমাদের যাতে 1 সেকেন্ডের জন্য মনে না হয় যে আমার তোফায়েল ভাইয়ের এই ক্লাসটা আমি করতে পারলাম না। আমি চাই যে তোমরা পুরোটাই আমার উপরে ভরসা করেছো, ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে খন্দকার হারুন, আমরা চ্যাপ্টারটা শুরু করব ইনশাল্লাহ। খন্দকার হারুন বলেছে ভাই এই চ্যাপ্টার থেকে কোন কোন জায়গা থেকে সিকিউ আসবে আমাদেরকে বলেন। আমরা এইটা দিয়ে পড়া শুরু করব, রক্ত ও সঞ্চালন, এই চ্যাপ্টার দিয়ে আমরা পড়া শুরু করব। 4টা ক্লাসে এই চ্যাপ্টারটার A to Z আলোচনা করব, এবং তোমাদেরকে যে এই বইটা দিব তাকায় দেখো বিগত বছরে কোন কোন জায়গায়, দেখো এই যে দেখো বিগত বছরে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে, আমরা এইখান থেকে পড়া শুরু করব প্রিয় ভাই ও বোনেরা। ওকে ভাইয়া, আর্কাইভ ক্লাসগুলো কোথায় পাবো? ওয়েব অ্যাপে সবগুলো A to Z সাজানো আছে, তুমি দেখতে পারো। শর্ট সিলেবাসে বাইরে চ্যাপ্টারগুলোর কিন্তু আর্কাইভ নাই, কারণ গত 2020 থেকে 2025 পর্যন্ত শর্ট সিলেবাসে আসলে আমি তো স্মার্ট বোর্ডে পড়াই নাই। আমার তার আগের ক্লাস আছে, 2020-এর আগে যখন ফুল সিলেবাস ছিল সেটার ক্লাস আছে, কিন্তু সেইটার তুলনায় আজকের বইটা একটু পরিবর্তিত হয়ে গেছে। সেই জন্য সেইটা আমি চাইলেও পড়াতে পারছি না, আমি কি বুঝতে পারলাম? ওকে, সুন্দর। তাহলে দেখতে পাচ্ছ এই আমরা প্রত্যেকটা চ্যাপ্টার এরকম তোমাকে একদম সুন্দর করে দাগানো বই তোমাকে আমরা প্রোভাইড করব। A to Z দাগানো বই আমরা প্রোভাইড করব। সেটা তো তুমি বইটা দেখা মাত্রই পাবা, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ক্লাসে বইটা কিভাবে পড়তে হবে সেটা আমি তোমাকে দেখাই দেব। তাহলে চলো বিসমিল্লাহ বলে আমরা আমাদের আলোচনা শুরু করি। তবে শুরুর আগে ক্লাসগুলোতে যাতে তুমি নিয়মিত, আমার ক্লাসে নিয়মিত এই পুরো কোর্স জুড়ে প্রত্যেকটা কোর্সে প্রত্যেক দিন পুরস্কার থাকবে, আমি তোমাকে বলে দিলাম প্রত্যেক দিন পুরস্কার থাকবে। আজকে এই ক্লাসের যারা ক্লাস নোট সাবমিট করবে, ক্লাস নোট প্লাস ডেইলি পুরস্কার, আমরা তো অসংখ্য ড্রিম জার্সি বানিয়েছি, তো একদিন মিস হলে আরেকদিন পাবাই। ঠিক আছে, আজকের ক্লাস শেষে যে পুরো ক্লাসটার নোট অনেস্টির সাথে নোট করবে, আজকের ক্লাসটা যে পুরোটাই অনেস্ট, এবং ক্লাস রিভিউ তোমার ক্লাসটা কেমন লেগেছে তুমি যখন এটা নোট করবা, এটা আমাদের HSACS 26 অফিসিয়াল এবং ডিএমসি ড্রিমার্স দুই জায়গাতেই পোস্ট করবা, দুই জায়গাতেই দিয়ে দিবা, দুই জায়গাতেই পোস্ট করে দিবা। তাদের প্রত্যেক দিন কালকে আজকের ক্লাস শুরুর আগে, মানে নেক্সট দিনের ক্লাসের আগে এইটার লটারি হয়ে যাবে। আজকের ক্লাসের নোট সাবমিট কালকের মধ্যে করে ফেলবা, পরশু দিন ক্লাসের আগে এটা রেজাল্ট দিয়ে দিব কারা কারা জার্সি পাবে। এই প্রত্যেক দিন আমি তোমাদের প্রত্যেকে, আমি চাই আমার কোর্সে যারা যুক্ত হবে প্রত্যেককেই জার্সি দিতে, যাতে তোমাদের মধ্যে আগ্রহটা থাকে ক্লাস করার। তোমরা কিন্তু অনেকেই ক্লাস করতে চাও না, মানে এবং কোর্সগুলো তোমরা অবহেলায় সময় নষ্ট করো। ঠিক আছে ইনশাল্লাহ, ওকে। নোট সাবমিট করবে এই দুইটা গ্রুপে, পরশু দিনের মধ্যে আমরা জার্সি অলরেডি হাতে পেয়ে যাব, এই 2 দিনের মধ্যেই, পরশু দিনের পরের দিন থেকে ইনশাল্লাহ পাঠানো শুরু হবে, রিফাত চলে আসছে। ওকে, তাহলে এই 2 গ্রুপে পোস্ট করে দিবা তোমার ক্লাসটা কেমন লেগেছে, কোর্সের নাম মেনশন করে দিবা, আমাকে ট্যাগ করে দিবা, তাহলে আমি চেক করতে পারবো। এবং চেক করার মাধ্যমে পরশু দিন ক্লাসের আগেই তোমাদের 3 জনকে বা 5 জনকে আমরা নিয়মিত এই জার্সি পাঠাতে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে, বুঝতে পেরেছি। ভাইয়া কলেজ এক্সামে কাল কেমনে নোট করব? না বন্যা, দেখো প্রতিদিন তোমার দেখো আজকে কিন্তু সবাই নোট করবে না, কেউ না কেউ তো নোট করবে। বন্যা প্রত্যেকেই তো আর নোট করবে না, কেউ না কেউ নোট করবে। তো তুমি দেখা যাবে যে বন্যা তুমি পেয়েই গেছো, এমনও হতে পারে যে তুমি পেয়ে গেছো। তো আজ আর একবার জার্সি পেয়ে গেলে তো পরের দিন তোমার জার্সি লাগবে না, তখন তুমি গিফট করে দিবা, পেয়ে গেলে পরের জনকে দিয়ে দিবা, বুঝো নাই? তো তুমি আজও কাল পাবাই, এই সপ্তাহের মধ্যেই দেখা যাবে যে প্রথম চ্যাপ্টারই তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা ইনশাল্লাহ। ফয়সাল উদ্দিন ইনশাল্লাহ পেয়ে যাবা। কই ওকে, ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা শুরু করব। জাস্ট একটা কথা বলি, তোমার এটা জাস্ট একটু মনে করাই দেই, এটা হলো জুন মাসের 16 তারিখ। তোমার হাতে খেয়াল করো, তোমার ভর্তি পরীক্ষা হবে ডিসেম্বর মাসে, ধরে নিলাম নভেম্বর মাসে। এটা 25 সাল, এটা 26 সাল। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, নভেম্বর পর্যন্ত 5 মাস। ভাইয়া তোমার হাতে 17 মাস আছে, বিশ্বাস করো 17 মাস পুরো জীবন পাল্টাই দেওয়ার জন্য এনাফ। তুমি যদি পড়ালেখা না করে থাকো, বিশ্বাস করো
শুরু করো, ইটস হিউজ। আমি সেকেন্ড ইয়ারে উঠার পর জাতের পড়ালেখা শুরু করছি। সেকেন্ড ইয়ারে উঠার পর আমি আমার জাতের পড়ালেখা শুরু করছিলাম। তোমরাও তো কেবল সেকেন্ড ইয়ারে উঠলা, তোমাদের হাতে পুরো সময় আছে। জাস্ট হতাশাকে জয় করতে হবে। মনে রাখবা, তুমি মন খারাপ করে একটা দিন পার করলা, ওই দিনটা তোমার জীবন থেকে নষ্ট। দুনিয়াতে আমরা যে কয়দিনই বেঁচে থাকি, তো আমরা তো একটা গোল নিয়ে বেঁচে থাকি, তাই না? যেমন আল্লাহ পাক আমাদেরকে একটা গোল ঠিক করে দিয়েছেন, মৃত্যুর পরের গোল হবে তুমি জান্নাতে যাবা। দ্যাট শুড বি দ্য গোল। বা তোমার দুনিয়ার জীবনের লক্ষ্য হওয়া উচিত আল্লাহ পাককে খুশি করা, তিনি যাতে তোমাকে পরকালে মাফ করে দেন এবং তুমি জান্নাতে যেতে পারো। দ্যাট ইজ দ্য আলটিমেট গোল। দুনিয়াতে আমাদের কিছু গোল থাকে, তাই না? এইচএসসিতে আমি গোল্ডেন এ প্লাস পাবো, সবাই আমাকে ভালোবাসবে। আমি যদি মেডিকেলে পড়তে চাই, আমি ঢাকা মেডিকেলে পড়বো, সবাই আমাকে চিনবে, সবাই আমাকে ভালোবাসবে। আমি যদি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হই, তাহলে আমি বুয়েটে পড়বো, দ্যাট ইজ দ্য আলটিমেট গোল। আমি যদি এগুলো কোনোটাই না হই, আমি যদি ভার্সিটিতে পড়তে চাই, ভালো সাবজেক্টে পড়তে চাই আমি, বা টপ সাবজেক্টগুলোতে পড়তে চাই, সবাই আমাকে রেসপেক্ট করবে, দিস আর দ্য গোলস, রাইট? তোমার হাতে তোমার গোলের জন্য 17 মাস সময় আছে। 17 মান্থস, এটা কিন্তু কম সময় না প্রিয় ভাই ও বোনেরা। আমি তোমার পুরো বায়োলজির দায়িত্ব নিলাম। আমি তোমাকে বললাম তো জাস্ট 6টা মাস। দেখো, 17 মাসের মধ্যে তুমি জাস্ট আমাকে 6 মাস দিচ্ছ। খেয়াল করো, সতেরো মাসের মধ্যে তুমি জাস্ট আমাকে 6 মাস দিচ্ছ, আমি তোমার বায়োলজির কামব্যাক ঘটাই দিব। দ্যাট ইজ, আমি তোমার বায়োলজির কামব্যাক ঘটাই দিব। পরবর্তী 1 বছর তুমি জাস্ট রিভাইজ করবা। আমি বললাম তো, কোর্স শেষ শুরু করার আগে এবং কোর্স শুরু করার পরে, নাইম কোর্স শুরু করার আগে শেষ করার পরে তুমি যদি আমার সাথে সবগুলো ক্লাস করো, আমি তোমাকে কথা দিলাম তোমার পরিবর্তন হবেই হবে। তোমার পরিবর্তন হবেই হবে। এইটা আমি তোমাকে গ্যারান্টি দিলাম। হারুন, তুমি মোটেই ভেবো না এই চ্যাপ্টার থেকে কি কি সিকিউ আসবে এ টু জেড আমি তোমাকে জানিয়ে দিব। মোটেই প্যারা খাওয়ার কারণ নাই। আমরা তোমাকে পুরো সিকিউ, জ্ঞানমূলক, অনুধাবনমূলক সিকিউ, দেখো ক্লাসটা শেষ হতে দাও, চ্যাপ্টারটা শেষ হতে দাও, দেখো তোমাদেরকে আমি কি কি প্রোভাইড করি। দেখো, এই চ্যাপ্টার শেষে আমি তোমাদেরকে এটা ড্রিম নোট প্রোভাইড করে দিব। একটা চ্যাপ্টার শেষে তোমরা কি কি পেতে যাচ্ছ? একদম দাগানো বই পাবা, কোন লাইনগুলো পড়তে হবে, এবং একটা সিকিউ স্পেশাল নোট পাবা। সিকিউ স্পেশাল একটা সিকিউ স্পেশাল নোট পাবা। সিকিউ স্পেশাল নোট, এই সিকিউ স্পেশাল নোটটা এনাফ। এই 3টা জিনিস তোমাকে তোমার পড়া গুছানোর জন্য এনাফ। আর সাথে আমার মেন্টরিং তো আছেই, পুরো ক্লাস জুড়ে আমি তোমাকে এটা পড়াবো, আমার মেন্টরিং তো আছেই। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, তোমরা আমার সাথে জাস্ট জার্নিতে আগামী 1 ঘন্টা, আজকে 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়াবো। আমার সাথে জাস্ট তোমরা আমার সাথে যুক্ত থাকো। তোমার কলেজের বন্ধুদেরকে জানো যারা কামব্যাক দিতে চায়, তোমার যদি ক্লোজ ফ্রেন্ড হয়, জাস্ট যুক্ত হয়ে যাও। ওয়েব অ্যাপে, ভাইয়া অ্যাপে কোর্স অ্যাড করবো কিভাবে, সাপ্তাহিক পরীক্ষাগুলো কিভাবে দিব, সাপ্তাহিক পরীক্ষাগুলো অ্যাপে কোর্স অ্যাড করবে কিভাবে, আমরা আজকের ক্লাস শেষে আমি প্রাইভেট গ্রুপে, পরীক্ষা যেহেতু 1 সপ্তাহ পরে আছে, আমি তোমাদের সবাইকে জানিয়ে দিব অ্যাপে কিভাবে তোমরা কোর্সটা অ্যাড করে নিবা, বা কিভাবে তোমরা অ্যাপের পরীক্ষাগুলো দিবা। কথা ক্লিয়ার? বিসমিল্লাহ বলে চলো শুরু করা যাক। তাহলে আমরা পড়া শুরু করব। সবাই আমাকে জাস্ট শুরুতে আগে ওয়াদা দিয়ে দাও যে ভাই আমি ডেডিকেশন দিব। দেখো, একটা খালি পার্থক্য বলি, মেধা আমাদের সবার আছে, তোমারও মেধা আছে। যেই ছেলেটা ডিএমসি চান্স পাবে, যেই ছেলেটা বুয়েটে চান্স পাবে, যেই ছেলেটা ডিইউতে চান্স পাবে, যেই ছেলেটা রুয়েট চুয়েট কুয়েটে চান্স পাবে, আর যে পাবে না, বা অন্য মেডিকেল কলেজ, ডিএমসি বা অন্য মেডিকেল কলেজ, শুধুমাত্র আর যে চান্স পাবে না, খালি একটা কথা বলে নেই, এটা তোমরা নিজেরাই বিশ্বাস করবা। দেখো, আল্লাহ পাক সবাইকে সমান সাইজের মেধা দিয়েছেন। হ্যাঁ, কারো কারো কিছু কিছু অ্যাবিলিটি বেশি থাকে। কেউ অল্প পড়লে ভালো করতে পারে, কারো অঙ্ক করার ক্ষমতা বেশি, কারো হয়তো বা ছবি আঁকার ক্ষমতা বেশি। যেমন লিওনেল মেসি, জন্ম থেকেই কিভাবে ফুটবল খেলতে হয় সেটা সে ধরো কোনো না কোনোভাবে তার ব্রেন ভালো ফাংশন করে, বুঝতে, সেজন্য ছোটোখাটো হলেও দেখতে পাচ্ছ সে কত কিছু অ্যাচিভ করেছে। সো এগুলো হলো কিছু স্পেশাল। কিন্তু তুমি এগুলোতে চান্স পেতে চাও, এটাতে এই স্পেশাল ব্রেনের তোমার দরকার নাই। একটা শব্দে পার্থক্য, সেটা হলো লেগে থাকার ক্ষমতা। সেটা হলো লেগে থাকার ক্ষমতা। আমি জাস্ট তোমাকে বললাম,
আজকের ক্লাসেই দেখবা এই যে এই মুহূর্তে যারা আছে তারা শেষ পর্যন্ত লেগে থাকতে পারবে না। তার মনে হবে যে চল এই একটু যাই ইউটিউবটা একটু দেখে আসি, দেখি মেসেঞ্জার গ্রুপে কি হচ্ছে, ফেসবুকে কি হচ্ছে। এই ছোট্ট পার্থক্যটা তোমাকে অন্য সবার চেয়ে আলাদা করে দিবে। প্রিয় ভাইয়া আপুটা, ক্লাস শুরু করার আগে আমি তোমাকে জাস্ট বললাম আমার সাথে শেষ পর্যন্ত লেগে থাকো। আমি তোমাদের সাথে শেষ পর্যন্ত লেগে থাকবো। কোর্সটা আমরা শুরু করলাম। আমার কথা খালি, আমার ক্লাসগুলো খালি শেষ করবা, আমার জাস্ট কথাগুলা তুমি শুনবা, যেভাবে পড়তে বলবো জাস্ট পড়বা, জাস্ট শুরু করো। আমি তোমাকে গ্যারান্টি দিলাম তুমি ইউ উইল রিচ দ্য মার্ক। তুমি একদম শেষ পর্যন্ত পৌঁছে যাবা, এটা গ্যারান্টি। কিন্তু যারা হাল ছেড়ে দিবা, যেই মুহূর্তে ধরো ক্লাস ছেড়ে বই পড়ে উঠতে মন চাইবে, মনে রাখবা যে তোমার ক্ষমতা একটু হলেও কম। এটার হাইয়েস্ট ক্ষমতাটা ব্যবহার করো। মাত্র জীবনে 17 মাস তুমি তোমার জায়গায় পৌঁছাতে পারবা। আমাকে কথা দাও, ওয়াদা করো যে ভাই আমি আমার সর্বোচ্চটা দিব, তাহলে কোর্স করায় লাভ আছে। না হলে অনেক অনেক ক্লাস করবা, আমার কোর্স কিনবা, আরো 2-3 জনের কোর্স কিনবা, কোর্সের ভাইয়া 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 ভালো থাকবে, তুমি চান্স পাবা না। সবাই ইনশাআল্লাহ লিখো, ইনশাআল্লাহ। তোমরা এইচএসসি 26 ব্যাচ, তোমরা ছোট্ট মানুষ, তোমরা কিন্তু খুব বড় মানুষ না। তোমরা তোমাদের টিনেজ পার করছো। তোমাদের বয়স 17-18 বা 17-18, এই 16 না হলে 17 না হলে 18, তোমাদের বয়সটা পার করে আসছি। আল্লাহ পাক তোমাদেরকে খুব পছন্দ করবেন, কারণ তোমরা এই জীবনে কতই বা পাপ করবা। যে পাপগুলাই বা হয়েছে মানুষের তোমার দ্বারা, সেটা একদম ছোট্ট ছোট্ট পাপ। এই বয়সের স্বপ্ন, তোমার আব্বু আম্মুর আদর ভালোবাসা, তোমার আব্বু আম্মুর স্বপ্ন, সব কিছু মিলায় আমাদের মনের উপর অনেক চাপ পড়ে। ভাইয়া এইচএসসি খুব কঠিন সময়, আমি জাস্ট তোমাকে বলবো তোমার সময়টা আমি পার করে আসছি। মনের উপরে অনেক চাপ পড়ে, তোমাদের মধ্যে অনেকে কামব্যাক করতে চাচ্ছ। আমি জাস্ট একটা কথাই বলবো, জাস্ট শেষ মুহূর্ত পর্যন্ত লেগে থাকবা। এটা হলো 1। আর নাম্বার 2, সেটা হলো জাস্ট দিনের কাজটা দিনে করবা। জাস্ট দিনের কাজটা দিনে করবা। আজকের ক্লাসটা আজকে না শেষ করে ঘুমাতে যাবা না। একটা কথা দাও, ইনশাল্লাহ। একটা কথা দাও মনিরা, ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ। ইসরাত জাহান, মরিয়ম, সাজিদ, ইনশাল্লাহ ভাইয়া, ইনশাল্লাহ। তারপরে কি ওয়াদা দিলাম? প্রত্যয় চৌধুরী, ভেরি গুড। তোফায়েল, আমার নাম রিয়াদ, ইনশাল্লাহ ভাইয়া। জাস্ট আজকের তোফায়েল ভাইয়ের ক্লাসটা মিস হয়েছে, রাতে ঘুমাতে যাওয়ার আগে 2x স্পিডে করে ফেলি। আমি তোমাকে বললাম তো এইটা তোমার জীবন ঘোরায় দিবে। একটা কাজ জাস্ট করো, তুমি সিদ্ধান্ত নাও আগামী 1.5 বছর পরিশ্রম করবো, লেগে থাকবো, দিনের কাজটা দিনে করবো, দেখবা ইট উইল বি ডান। ঠিক আছে, ওকে, দ্যাটস ফাইন। চলো বিসমিল্লাহ বলে পড়া শুরু করে দেই। তো আমরা রক্ত চ্যাপ্টারটা পড়বো, আমরা শুরু থেকেই শুরু করি, ঠান্ডা মাথায় পড়া শুরু করি। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা প্রথম ক্লাস ঠান্ডা মাথায় পড়বো। অনেকে আমার সাথে প্রথম যুক্ত হচ্ছ, কিভাবে পড়াটা পড়তে হবে, বইয়ের প্রত্যেক লাইন। এবং আমি তোমাদেরকে বলে রাখি, বায়োলজি সবচেয়ে সহজ সাবজেক্ট। যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট এরা বায়োলজিকে ঘৃণা করার কারণ হলো তারা ভাবে অনেক কিছু মুখস্থ করতে হয় না, মনে রাখতে হয়। বায়োলজি সবচেয়ে ইজিয়েস্ট। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এর তুলনায় বায়োলজি সবচেয়ে সহজ। কিছু না পড়েও তুমি অনেক মার্ক পাবা পরীক্ষায়, মানে কোনো ক্লাস কোর্স না করেও তুমি মার্ক পাবা। কিন্তু আমাদের লক্ষ্য সবার চেয়ে ভালো করা, ভালো জায়গায় চান্স পাওয়া। সেই জন্য আমাদেরকে ভালো করে পড়তে হবে। খালি একবার বুঝে গেলেই আমাদের জন্য জিনিসটা খুবই সহজ। আমি তোমাদেরকে সেটাই দেখাবো। চলো শুরু করা যাক। একদম প্রথম, মানব শারীরতত্ত্ব, রক্ত সঞ্চালন। এখানে এই লাইনটাই শুধু পড়তে হবে। দেখো আমি তোমাকে দাগিয়ে দিয়েছি। এই যে আমাদের শরীরে এই চ্যাপ্টারটা যে পড়াবো, এই চ্যাপ্টারটার আবিষ্কারককে, এই চ্যাপ্টারটার প্রথমবারের মতো ভালো মতো বর্ণনা করেন যে বিজ্ঞানীটা, তার নাম উইলিয়াম হার্ভে। এই নামটা তোমাকে ব্রেনের মধ্যে রাখতে হবে। তিনি একজন ডাক্তার ছিলেন, ইংল্যান্ডের ডাক্তার উইলিয়াম হার্ভে। 1628 খ্রিস্টাব্দে তিনি প্রথম আমাদের শরীরে কিভাবে রক্ত চলাচল করে তিনি সর্বপ্রথম এই ধারণাটা দিয়েছেন। একটা লাইন থেকে প্রশ্ন আসবে, ডান। এরপর প্রশ্ন করবে যে দেখো রক্ত, এখান থেকে দেখো অলরেডি কতগুলা প্রশ্ন আসছে। এই প্যারাটা কতটা গুরুত্বপূর্ণ।
তুমি তাকায় দেখো এই প্যারাটা কতটাই না গুরুত্বপূর্ণ। তুমি তাকায় দেখো রক্ত, আমাদের শরীরে কতটুকু রক্ত থাকে? 5 থেকে 6 লিটার। এই লাইনটা তুমি আমরা আমরা সবাই জানি। দেহের মোট ওজনের 8%। এখানে মোট ওজনের 8% কিভাবে? কারণ ধরা হলো একটা মানুষের গড় ওজন হলো 75 কেজি, সেইটা হিসাব করলে 5 থেকে 6 লিটার রক্তের ওজন 5 থেকে 6 কেজি, সেই হিসাবে এটা 8%। এটা একটা এমসিকিউ আসবে। রক্তের পিএইচ খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। রক্তের পিএইচ ক্ষারীয়, পিএইচ এর মাত্রা 7.35 থেকে 7.45, গড়ে 7.40। এগুলো একদম ছোটবেলার পড়া, আমরা সবাই পারি। একটা জাস্ট এক্সট্রা লাইন তোমাকে আমি জানাই দেই, যেটা তোমার পরীক্ষায় কাজে লাগবে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। তাকায় দেখো, আমরা জানি রক্তের পিএইচ 7.4, খুবই গুরুত্বপূর্ণ। এই রক্তের পিএইচ যদি 7.4-এর কম হয়, পিএইচ কমে গেল 7.4-এর কম, ধরো পিএইচ হয়ে গেল 7.2, 7.1 বা 7.0, এই অবস্থাটাকে বলে, আমরা জানি 7-এর কম মানে কি? অ্যাসিড হয়ে যাওয়া, বা 7-এর দিকে এগিয়ে যাওয়া মানে কি? অ্যাসিডের দিকে যাওয়া। তাহলে এইটাকে বলে বডির অ্যাসিডোসিস। আমরা যখন বিভিন্ন রোগে আক্রান্ত হই তখন বডিতে এই পরিবর্তনগুলো হয়। আর পিএইচ যদি 7.4-এর বেশি হয় সেটাকে বলে বডিতে অ্যালকালোসিস। আমরা ডাক্তাররা এই জিনিসগুলো ট্রিট করি। আমরা ডাক্তাররা এই জিনিসগুলা, এটা তুমি ভবিষ্যতে, তুমি সবাই তো এখানে ডাক্তার হবে না, কেউ ইঞ্জিনিয়ার হবা, কেউ ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা, কিন্তু জীবনে অসুস্থ, নিজে অসুস্থ হও বা আত্মীয় স্বজন অসুস্থ হোক, এটা কখনো না কখনো শুনবা। দেখবা আত্মীয় স্বজনের ফাইলের মধ্যে লেখা আছে উইথ অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস বা মেটাবলিক অ্যালকালোসিস, এরকম কখনো না কখনো ভবিষ্যতে দেখবা। তখন তোফায়েল ভাইয়ের কথা মনে পড়বে। তার মানে কি? এই মানুষটার রক্তের পিএইচ কমে গেছে। পিএইচ কমে গেছে মানে রক্তে অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে। এই লোকটার রক্তের পিএইচ বেড়ে গেছে, তার মানে কি? এই লোকটার রক্তে ক্ষারের পরিমাণ বেড়ে গেছে। তাহলে তার উল্টা কাজটা আমাদেরকে বডিতে ট্রিট করতে হবে। এবং পিএইচ এর সাথে সম্পর্কিত আমাদের বডির সকল এনজাইম, আমাদের প্রত্যেকটা কোষের এনজাইম পিএইচ এর সাথে সম্পর্কিত। পিএইচ চেঞ্জ হয়ে গেলে এই এনজাইমগুলো কাজ করতে পারে না, ফলে মানুষ মারা যায়। এমনকি জানো, পিএইচ যদি 6.9-এর কম হয় তাহলে মানুষ মোটামুটি মারা যাওয়ার দ্বার প্রান্তে পৌঁছে যায়, মানুষ মারা যায়। তাহলে পিএইচ, এই জিনিসটা জানাটা কেন গুরুত্বপূর্ণ? জাস্ট অপ্রয়োজনীয় একটা তথ্য তুমি মুখস্থ করলা না, তুমি মনে রাখার চেষ্টা করলা। এটা একটা আমাদের লাইফ সেভিং তথ্য, বুঝাতে পেরেছি? এবং তোমরা নিয়মিত দেখবা আইসিইউতে নিয়মিত চেক করে। তোমরা কখনো, আমি দোয়া করি তোমাদেরকে কখনোই তোমাদের কোনো আত্মীয় আইসিইউতে যেতে না হোক। আইসিইউতে প্রতি ঘন্টায় প্রত্যেক ঘন্টায় না হলেও প্রত্যেক 6 ঘন্টায় আমরা এই জিনিসটা করি, সেটা হলো রক্তের পিএইচ চেক করি প্রত্যেক ঘন্টায় বা 6 ঘন্টায়। বাংলাদেশে ধরো ইউনাইটেড হাসপাতাল বা স্কয়ার হাসপাতাল, যেগুলোতে একদিন আইসিইউর খরচ হলো 1-1.5 লাখ টাকা, তারা প্রতি ঘন্টায় এই পিএইচ মনিটর করে। কারণ যখন একটা মানুষ আইসিইউতে গেছে তার মানে কি? তার অলরেডি বিভিন্ন অঙ্গ ড্যামেজ হয়ে গেছে, তার কিডনি খারাপ হয়ে গেছে, তার লাংস হয়তোবা ঠিক মতো কাজ করছে না, তার হার্টও হয়তোবা কম কাজ করতেছে। তখন এরকমই পিএইচ এর পরিবর্তন হয়, এবং এই পরিবর্তনটা দেখে আমরা ডাক্তারের সিদ্ধান্ত নেই এই রোগীটা কি ভালো অবস্থায় আছে নাকি খারাপ অবস্থায় আছে না কি অবস্থা। প্রত্যেক ঘন্টায় আমরা পিএইচ চেক করি। তাহলে এই যে পড়াটা, আর আরিফা জান্নাত, সাউন্ড কম আসছে, ছোট্ট করে ইয়ারফোন ইউজ করতে হবে। আমার সাউন্ডে একটু ঝামেলা হচ্ছেই, এটা সাউন্ডে একটা ঝামেলা আছে, তো ইয়ারফোন ইউজ করতে হবে আরিফা। ইয়ারফোন ইউজ করলে আশা করি সাউন্ডের সমস্যাটা সলভ হবে। হুজাইফা, সাউন্ড ইউজ করতে, মানে ইয়ারফোন ইউজ করতে হবে। কিছু ডিভাইসে সাউন্ড কম আসে, আমার ডিভাইসে আবার সাউন্ড একদম ভালো শোনায়। তাহলে এই পিএইচ জানাটা, তোমরা এতদিন জাস্ট এটাকে এইভাবে দেখতা, এখন মনে রাখবা তুমি একটা লাইফ সেভিং তথ্য জানো। যে পিএইচ কত হওয়া উচিত। কেন পরীক্ষায় এটা বারবার দেয়? এটা কিন্তু অনেক পরীক্ষা অনেকবার আসছে, কারণ এইটা একটা লাইফ সেভিং তথ্য। এই কথাগুলো আমি তোমাকে বলতে পারবো। এবং বায়োলজির এটা একটা কাঠখোট্টা লাইন, রক্তের পিএইচ কত মুখস্থ করা, কিন্তু এই পিএইচ এর পিছনে একটা গল্প আছে। এই পিএইচ এর পেছনে একটা গল্প আছে, যে গল্পটা আমি তোমাকে বললাম। আইসিইউতে কখনো যদি তোমার কোনো আত্মীয় যায়, তুমি জাস্ট দেখো, এইরকম তুমি দেখবা পিএইচ টেস্ট করতেছে। পিএইচ, বুঝাতে পেরেছি? আমি চাই যে আমি তোমাদেরকে যতটুকুই পড়াবো, আমি চাই তোমরা সেটার প্রতি আগ্রহ পাও। আমি তোমাদেরকে জাস্ট একটা রিপোর্ট দেখাচ্ছি যে আমরা কিভাবে টেস্ট করি আইসিইউতে প্রতি মুহূর্তে আমরা এই টেস্টটা করি। তোমরা হয়তোবা বিশ্বাস করবা না, এই রিপোর্টটা নিয়মিত করা হয়, এটার নাম হলো এবিজি অ্যানালাইসিস। এই যে রক্তের পিএইচ টেস্ট করা হয়,
রিপোর্টটা দেখতে কেমন, রিপোর্টটা যা দেখতে কেমন সেটা তোমাদেরকে দেখাই দেই, তোমাদের হয়তো ভালো লাগবে, ভবিষ্যতে কখনো দেখলে তুমি এই যে এক্স্যাক্টলি এইটা, বুঝাতে পেরেছি? এইটা দেখবা ছোট 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 প্রত্যেক ঘন্টায় ঘন্টায় চেক করে। আমি তো বর্তমানে নিউরোসায়েন্স হাসপাতালে কাজ করি, এইখানে আমরাও স্ট্রোক রোগীদের যাদের অবস্থা খারাপ তাদের পিএইচ নিয়মিত টেস্ট করি। এই দেখো পিএইচ টেস্ট করতে পারছি, এই রোগীটার পিএইচ কত, এই রোগীটার পিএইচ ভালো আছে, সো এই অ্যালকালোসিসে নাই, অ্যাসিডোসিসে নাই। এবং বুঝাতে কি পারলাম? ভাইয়া কি চুলে ব্যান্ড পড়তেছেন কিনা, আমার চুলগুলো একটু বড় হয়ে গেছে, মাথার মধ্যে একটু ঝামেলা হয়েছে, সেই জন্য আপাতত চুলে ব্যান্ড পড়তেছে কয়েকদিন ধরে, আবার ঠিক হয়ে যাবে। কেন, খুব পচা লাগতেছে নাকি রে? দেখতে পাচ্ছ? তাহলে এই তথ্যটা তোমাকে, পিএইচ মানে কি, ও এবিজির ফুল ফর্ম কি, একজন বললা ভাইয়া এবিজির ফুল ফর্ম কি, এই রিপোর্টটার নাম এবিজি রিপোর্ট, এবিজি। বিজি মানে ব্লাড, বি মানে ব্লাড, জি মানে গ্যাস, এ মানে ধমনীর রক্ত, আর্টারিয়াল ব্লাড গ্যাস, আর্টারিয়াল এবিজি অ্যানালাইসিস বলে এটাকে, আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। দেখো আমরা শুধুমাত্র পিএইচ চেক করলাম না, আমরা আরো কি কি চেক করলাম তুমি তাকায় দেখো। আমরা দেখলাম ওর রক্তে অক্সিজেনের পরিমাণের কি অবস্থা, ওর রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণের কি অবস্থা, ওর রক্তে বাইকার্বনেটের অবস্থাটা কি, আমরা কিন্তু সেইটাও খেয়াল করি। বুঝাতে পারলাম? এই পরীক্ষাটা আমরা নিয়মিত করি। তো আজকে থেকে যখন তুমি পিএইচ এর দিকে তাকাবা, এর পেছনের গল্পটা মনে করবা, মনে করবা যে এই তথ্যটা ব্যবহার করে কোনো না কোনো ডাক্তার আইসিইউতে কোনো না কোনো রোগীকে সেভ করার চেষ্টা করতেছে, বাঁচাবার চেষ্টা করতেছে, তাকে ফিরে আনার চেষ্টা করছে। এই তথ্যটার কতটা গুরুত্ব বুঝাতে পেরেছি? আচ্ছা, আমাদের শরীরের তাপমাত্রা যেটা বলা হয় সেটা কিন্তু রক্তের তাপমাত্রা, 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু আসলে রক্তের তাপমাত্রা। রক্তের গুরুত্ব, গুরুত্ব মানে কি আসলে ঘনত্ব পানির চেয়ে বেশি, পানি ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব 1, রক্তের আপেক্ষিক গুরুত্ব 1.065, দেখতে পাচ্ছ? আর রক্ত তুমি যদি কখনো খেয়ে দেখো, ভাইয়া আবু তোহা আদনান বলেছে পড়া ঠিক না, কি পড়া ঠিক না? এই যে দেখো, এই যে তুমি যদি রক্ত এইভাবে মুখে নিয়ে দেখো, দেখবে এটা স্বাদ নোনতা। পরীক্ষায় প্রশ্ন আসবে রক্তের স্বাদ নোনতা কেন? রক্তের স্বাদ নোনতা অজৈব লবণের উপস্থিতির জন্য, এই কথাটা জানতে হবে। এবং রক্তের ঘনত্ব দেখো পানির চেয়ে, সান্দ্রতা পানির চেয়ে 5 গুণ বেশি, এই তথ্যটা তোমাকে জানতে হবে। এই তো, কেন রক্ত পানির চেয়ে 5 গুণ বেশি ঘন? কারণ এর মধ্যে বিভিন্ন রকম জিনিস থাকে। তাহলে এই তথ্যগুলা থেকে ভাইয়া, ভাইয়া ক্লাস তো পাবলিক গ্রুপে লাইভ হচ্ছে, হ্যাঁ কারণ আজকে প্রথম ক্লাস, যারা বোটানি গ্রুপে আছে ওরা ভাবতে পারে ভাই আমার কোর্স তো আরো 1 মাস পরে শুরু হবে। সবাইকে যাতে আজকে প্রথম ক্লাস, তারা যাতে মনে কষ্ট না পায়, আজকে থেকে যে কোর্স শুরু সেটা মনে করাই দিলাম। তাহলে দেখি তো কে কে ক্লাসটা শিখলা, বলো কে কে উত্তর দাও। আজকের প্রথম লাইভ কুইজ, লাইভ কুইজ নাম্বার 1, লাইভ কুইজ নাম্বার 1, তোমরা আমাকে বলো লাইভ কুইজ নাম্বার 1। একদল বলেছে ভাই কি বাবরি চুল রাখবেন কিনা, না আমি বাবরি চুল রাখবো না, আমি আপাতত চুল বড় হয়ে গেছে তো কাটাচ্ছি না ইচ্ছা করি, তো জাস্ট এটাকে সাইজ করার জন্য ব্যান্ড পরছি, না হলে চুলে জেল টেল দিতে হয়, তো চুলে খুশকি হয় জেল দিলে, সেই জন্য আপাতত। দেখি কে কে সঠিক উত্তর দিতে পারে, সঠিক উত্তর দিতে পারে কে কে।
অসাধারণ, ভেরি গুড। আমি ভাবছিলাম এটা অনেকেই উত্তর করতে পারবেন। আমি ইচ্ছা করেই দুইটা তথ্য দেই যাতে তোমরা একটু কনফিডেন্স চেক করি তোমাদের। অনেকেই ভাবে একটাই উত্তর, হ্যাঁ মূল পরীক্ষায় সবসময় একটাই উত্তর হবে, কিন্তু আমি দেখবা যে সবসময় এইরকম ভাবে চেক করব। রক্ত তো অম্লীয় না, রক্ত হলো ক্ষারীয়, তাই না? তাহলে এইটা ভুল। এবং একইভাবে রক্তের পিএইচ বাড়লে, পিএইচ বাড়া মানে কি? ক্ষারীয় হয়ে যাওয়া, তাহলে অ্যালকালোসিস হয়। এই দুটা তথ্য ভুল। রক্তের সান্দ্রতা, সো দ্যাটস ইট, দ্য অ্যান্সার হলো, সত্য হলো এ 1 এবং সি 1 এবং 3। দ্যাটস বিউটিফুল। তাহলে এই তো আমরা এইটা শিখে গেলাম। ভেরি গুড, ভেরি গুড, সাবাস। তাহলে আমরা দেখো প্রথম প্যারায় এখান থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। সাবাস সাবাস, ফ্যান্টাস্টিক, ভেরি ভেরি গুড। এবার রক্তের কাজ। প্রিয় ভাই ও বোনেরা, পুরো চ্যাপ্টারটা পড়ার পর রক্তের কাজ সম্পর্কে তোমার পুরাপুরি আইডিয়া হয়ে যাবে। যারা যারা ভুল করছো, যারা 1 আর 3 এর বাইরে উত্তর দিচ্ছো, অনলাইন থাপ্পড়, অনলাইন থাপ্পড়, অনলাইন থাপ্পড়। এই বেটা 4 উত্তর দিলে কেন? রক্তের মধ্যে প্রোটিন থাকে। ভাবির ব্যান্ড নাকি ভাইয়া? এটা আমার নিজের ব্যান্ড, নিজের টাকায় কেনা, 10 টাকা না 20 টাকা দাম। ভাবির ব্যান্ড হবে কেন? এটা আমার নিজের ব্যান্ড। এই ব্যান্ড নিয়ে মাঝে মাঝে কারাকারি হয়, ও মাঝে মাঝে এটা নিয়ে নিতে চায়। যেমন গতকাল কেউ চুলে পড়ছিল, পরে আমি এটা খুলে নিলাম। এটা তো আমার নিজের টাকায় কেনা ব্যান্ড, এটা আমি পরবো। আর এই ব্যান্ড কি শুধু, এই চুল কি শুধু মেয়েদের আছে, ছেলেদের নাই? ছেলেরা কি ব্যান্ড পরতে পারে না? এটা কেমন ধরনের কথা বলতো? একদম আমার নিজের ব্যান্ড, নিজের ব্যান্ড নিজের টাকায় কিনে কি সুন্দর করে পড়তেছি। একটা নতুন লুক চলে আসছে আমার নিজেরই কাছে। তোমরা আমার অতীত ক্লাসগুলোতে দেখবা দুইটা জিনিস তোমরা আমার কখনোই পাবা না, মাথার ব্যান্ড কখনো পাবা না, এবং আমার এবং আমার আমি দেখবা না যে আমি কখন টি শার্ট পরে ক্লাস নিচ্ছি। আমি সবসময় শার্ট পরতে কমফোর্টেবল ফিল করি, বা আমি মনে করি কারণ কি, ধরো আমি তো ডাক্তার, মানে প্র্যাকটিসিং ডাক্তার। প্র্যাকটিসিং বলতে আমি যদিও বাইরে এই মুহূর্তে চেম্বার করছি না, বাট সামনে চেম্বার শুরু করব, অনলাইন চেম্বার। কারণ আমার প্রতিদিন কোনো না কোনো পেশেন্ট কল দেয়। তো অনলাইন চেম্বার করলে পেশেন্টেরও একটা দায়িত্ববোধ থাকবে, আমারও একটা দায়িত্ববোধ থাকবে। তো আমার মনে হয় যে রাস্তায় রাস্তায় যখন কারোর সাথে দেখা হয়, আমার মনে হয় যে কিছুটা ফর্মাল লুকে থাকলে মানুষের দেখবে যে পোশাকের প্রতি মানুষ কিছুটা শ্রদ্ধাবোধ। ধরো আমি মানে সেম লোক, মানে আমি যখন ধরো হাসপাতাল থেকে ফিরে বাজার করতে যাই, ধরো সবজির দোকানদারের কাছে গেলাম, যখন আমি হাসপাতাল থেকে আসি, ইন করা শার্ট প্যান্ট পরা, সবজির দোকানদার আমাকে স্যার স্যার বলে ডাকে, স্যার কোনটা লাগবে, কি দিব বলেন। আর এই আমি যখন ঘরের টি শার্ট পরে যাই, ঘরতে মনে করে ঘুম থেকে উঠে বাসায় বাজার শেষ হয়ে গেছে, বাজার করতে গেলাম, ওই সেম লোক ধরো আমাকে চিনতে পারুক বা না পারুক, আমাকে বলে কি লাগবো কন। মানে জাস্ট সম্মানের লেভেলটা এরকম চেঞ্জ হয়ে যায়। এটা বাঙালির স্বভাব না হলেও এটা পুরো পৃথিবীর মানুষের স্বভাব। বুঝাতে পেরেছি? সো আমি সেজন্য চেষ্টা করছি স্টুডেন্টদের সামনে সবসময় আমার নিজেকে প্রফেশনাল লুকেই প্রেজেন্ট করতে। রিসেন্ট টাইমসে গরম এত বেশি বেড়ে গেছে, আর মনে হলো যে না, মাঝে মাঝে টি শার্ট পরা যেতে পারে। এটা তো এমন না যে নন প্রফেশনাল। সো আমি রিসেন্ট টাইমসে টি শার্ট পরা শুরু করলাম, এই আর কি। বুঝাতে পেরেছি? তো যাই হোক, ভাইয়া চট্টগ্রামে একটা খুইলেন, চট্টগ্রামে কি খুলবো? ফাইন। একজন বলছে ভাই সান্দ্রতা কি জিনিস? সান্দ্রতা, এই যে একজন প্রশ্ন করেছে ভাইয়া সান্দ্রতা কি, এটা তো বইয়ের মধ্যে দেওয়া। সান্দ্রতা তোমরা এখনো পড়োনি তাই না? যদিও তোমাদের ফুল সিলেবাসে আছে। ফিজিক্স চ্যাপ্টার, পদার্থের গাঠনিক ধর্ম, এই চ্যাপ্টারে সান্দ্রতার সম্পর্কে ডিটেইল জানতে পারবা। অপূর্ব বা মাসরুর তোমাদেরকে পড়াবে। অপূর্ব মাসরুর তোমাদেরকে পড়াবে পদার্থের গাঠনিক ধর্ম। সান্দ্রতা মানে সহজ ভাষায় ধরতে পারো ঘনত্ব, সমান সমান না কিন্তু ঘনত্বের মতো। কে কতটুকু ঘন, সান্দ্রতা দ্বারা কাছাকাছি লেভেলের একটা আইডিয়া পাওয়া যায়। যেমন পানির চেয়ে রক্ত কিছুটা ঘন, রক্তের চেয়ে দুধ ধরো আরেকটু ঘন, দুধের চেয়ে মধু অনেক বেশি ঘন, মধুর চেয়ে আলকাত্রা আরও বেশি ঘন। তো যেই তরলগুলা চোখে দেখাতেই বুঝতে পারে যে অনেক বেশি ঘনত্ব, সেটা সান্দ্রতার সাথে তুলনা করা যেতে পারে। আমি কি বোঝাতে পেরেছি? তো রক্তের সান্দ্রতা পানির চেয়ে 5 গুণ বেশি, এইটার মানে হলো রক্ত পানির চেয়ে 5 গুণ বেশি ঘন। এই কথাটুকু আমাদেরকে জানতে হবে। দ্যাটস অল। এখন আমি তোমাদেরকে বলছিলাম এই পুরো চ্যাপ্টারটা পড়া শেষে তুমি এগুলো এমনিই লিখতে পারবা। এইটা আমাদের আপাতত পড়ার দরকার নাই, 2টা লাইন ছাড়া। 2টা লাইন জাস্ট একটু খালি পড়তে হবে। সেটা কি? একটা লাইন দেওয়া আছে, দেখো এটা একটা এমসিকিউ আসবে, এটা তোমার ডিরেক্ট পরীক্ষা এমসিকিউ পাবা। প্রোটিনের সঞ্চয় ভান্ডার হিসাবে পরিচিত কে?
উত্তর হলো প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন প্রোটিনের সঞ্চয় ভান্ডার হিসাবে পরিচিত। প্লাজমা প্রোটিন কি সেটা নিয়ে আমি একটু পরে এখনই পড়াবো, সামনেই পড়াবো, আপাতত খালি তথ্যটা জানো। আর এখানে এই যে দেখো, রক্ত দেহের অভ্যন্তরীণ পরিবেশের ভারসাম্য বা হোমিওস্ট্যাসিস রক্ষা করে। এই লাইনটা তোমার পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন আসবে। ক পাশে লিখে রাখো, ক হোমিওস্ট্যাসিস মানে কি। তোমরা এটা সবাই পড়েছো বলেই আমি বিশ্বাস করি, সবাই পড়েছো বলে বিশ্বাস করি। হোমিওস্ট্যাসিস, হোমিও মানে হোম, স্ট্যাসিস শব্দটা তো ইংরেজি স্ট্যাসিস শব্দ থেকেই আসছে, শব্দটাই তো আসলে ইংলিশ বা ল্যাটিন। হোম মানে কি, বাড়ি বা তোমার বাসা। স্ট্যাসিস মানে স্থির। তুমি কি চাও, তোমার বাসার পরিবেশ একদম ভালো থাকুক, কেউ তোমাকে বকাঝকা না করুক, একটা আইডিয়াল পরিবেশ, সবাই তোমাকে আদর ভালোবাসা দিক, তোমার বাবা মায়ের মধ্যে কোনো ধরনের ঝগড়াঝাটি না হোক, তোমার সাথে কারোর কোনো গ্যাঞ্জাম না হোক, তোমার ভাই বোনের সাথে তোমার কোনো গ্যাঞ্জাম না হোক, বাসার পরিবেশ একদম পারফেক্ট থাকুক। এই জিনিসটার নামই তো হোমিওস্ট্যাসিস। আমরা তো এইটাই চাই। আমরা যখন অসুস্থ হই তার মানে বুঝে নিবা যে তোমার দেহের হোমিওস্ট্যাসিস নষ্ট হয়ে গেছে। তোমার জ্বর আসছে, এটা আইডিয়াল পরিবেশ না। তোমার প্রচন্ড পেটে ব্যথা, আইডিয়াল পরিবেশ না। তোমার একটা স্ট্রোক হয়ে বাম পাশ অবশ হয়ে গেল, আইডিয়াল পরিবেশ নাই। হার্ট অ্যাটাক হলো, তার মানে হোমিওস্ট্যাসিস অল্টার্ড। হোমিওস্ট্যাসিস মানে দেহের অভ্যন্তরীণ পরিবেশ একদম নর্মাল থাকা, এইটার নামই হলো হোমিওস্ট্যাসিস। এবং আমাদের পুরা বডি মিলে চেষ্টা করে, সবাই মিলে চেষ্টা করে তোমাকে সুস্থ রাখার জন্য। সবাই মিলে তোমাকে এই হোমিওস্ট্যাসিস, দেহের অভ্যন্তরীণ পরিবেশ স্থির বা শান্ত রাখার চেষ্টা করে। এটা সবাই মিলে চেষ্টা করে, এটা এভরিওয়ান ট্রাইজ দ্যাট, প্রত্যেকেই এই চেষ্টাটা করে। কিন্তু রক্ত যেহেতু মাথা থেকে পা পর্যন্ত চলাচল করে, রক্ত এই কাজটা সবচেয়ে বেশি পরিমাণে করতে পারে, বা সবার কাজটাকে আলটিমেটলি সমন্বয় করে কে, রক্ত। এই কথাটাই বইয়ের মধ্যে বলা, দেহের অভ্যন্তরীণ পরিবেশের ভারসাম্য রক্ষা করা হোমিওস্ট্যাসিসের কাজ। মানে ভারসাম্য রক্ষা করাকেই বলে হোমিওস্ট্যাসিস। এবং পরীক্ষায় যদি কেউ আসলে কখনো যদি প্রশ্নটা করে যে হোমিওস্ট্যাসিস আসলে কার কাজ, তুমি যদি ওখানে অপশন থাকে রক্ত, তুমি রক্ত দাগাবা, কিন্তু এটা আসলে সঠিক না। আমাদের বডির প্রত্যেকটা কোষ, এভরি সেল, ভাইয়া এই ফুল বইটা দাগানো লাগবে, কবে দিবেন ভাইয়া, পার চ্যাপ্টার আমরা যাব। তবে আমি যখন ফুল চ্যাপ্টারটা দাগানো আকারে পেয়ে যাব, আমি আমার 26 ব্যাচের প্রত্যেকটা কোর্সের স্টুডেন্টকে দিয়ে দিব। সেটা হয়তো আগামী 2 মাসের মধ্যে পেয়ে যাব, 2 মাস সময় লাগবে পুরো বইটা আমাদের দাগাতে, চ্যাপ্টার বাই চ্যাপ্টার আগাচ্ছি আমরা। হ্যাঁ, তো হোমিওস্ট্যাসিস আসলে সবাই চেষ্টা করে, কিন্তু অপশনে থাকলে তুমি রক্ত দাগাবা। মনে রাখবা, তোমাকে সুস্থ রাখার জন্য আল্লাহ পাক আমাদের বডিটা যে কি বানিয়েছে, জাস্ট সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তুমি যদি সৃষ্টিকর্তে বিশ্বাস করো, তোমার বডির দিকে তাকায় তোমার মনে হবে বাপ রে বাপ, কি কি বানিয়েছে আমাদের বডিটাকে। তোমরা বিশ্বাস করবা না। এই যে দেখো, এই যে আমি প্রতিনিয়ত দেখি, আমি তো এই ফিল্ডেই কাজ করি, আমাদের যে ব্রেইন, আমাদের ব্রেইনের দুইটা পাশ, একটা ডান পাশ একটা বাম পাশ। আমি দেখি কি আমাদের ব্রেনের ডান পাশটা আমাদের শরীরের বাম পাশকে নিয়ন্ত্রণ করে, আমাদের ব্রেনের বাম পাশটা আমাদের দেহের ডান পাশকে নিয়ন্ত্রণ করে। ধরো কারো ডান হাত প্যারালাইসিস হয়ে গেছে, তার মানে তার ব্রেনের বাম পাশে এই জায়গাটাতে একটা গ্যাঞ্জাম লাগছে। আমি নিয়মিত দেখি যে এই রকম পুরো বাম পাশটা নষ্ট হয়ে গেছে, এই জায়গায় স্ট্রোক, এত বড় স্ট্রোক, তার এই জায়গায় একটা হিউজ স্ট্রোক হয়েছে, একটা বিশাল স্ট্রোক। বুঝতে পারলাম? 6 মাস বা 1 বছর তার ডান হাতটা ড্যামেজ, কিন্তু 1 বছর পর আস্তে আস্তে, 1 বছর পর 1 বছর পর আস্তে 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 তার এই হাতটা সচল হতে শুরু করলো, তার ডান হাতটা সচল হতে শুরু করে। আল্লাহ পাক তখন এই বাম পাশটা তো নষ্ট, ডান পাশটাকে সেই ক্ষমতাটা দেয় যাতে ওর কাজটা সে টেক ওভার করতে পারে। চিন্তা করতে পারো? বুঝাতে পারলাম? যেমন আমি আজকে একটা ভিডিও দেখছিলাম, ইন্ডিয়ার একটা বিমান ধ্বংস হয়ে গেল না, প্রায় কতজন মারা গেল, 241 জন বা 200-250 জনের মতো মানুষ মারা গেল না। বিমানের কিন্তু দুইটা ইঞ্জিন থাকে, ডান পাখার নিচে একটা ইঞ্জিন, বাম পাখার নিচে একটা ইঞ্জিন। একটা ইঞ্জিন নষ্ট হয়ে গেলেও, বড় বড় এয়ারলাইনগুলোতে, বড় বড় বিমানগুলোতে একটা ইঞ্জিন নষ্ট হয়ে গেলেও আরেকটা ইঞ্জিন দিয়ে কার্যক্ষমতা চালু থাকে। বুঝতে পারলাম? তো আল্লাহ পাক আমাদেরও এরকম দেখবে দুইটা দুইটা করে জিনিস দিয়েছে, ব্রেইনের দুইটা পাশ দিয়েছে, একটা পাশ ড্যামেজ হয়ে গেলেও যাতে আরেকটা পাশ কাজ চালিয়ে নিতে পারে। দুইটা কিডনি দিয়েছে, দুইটা ফুসফুস দিয়েছে,
হার্ট একটা দিয়েছে, এইটা একটু কঠিন। সেই জন্য হার্টে একবার অ্যাটাক হইলে মানুষ একদম, যেমন তামিম ইকবাল মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো, হার্ট একটা বড় অ্যাটাক হলে সেজন্য মানুষ সহসা মারা যায়। সবকিছু দুইটা দুইটা করে দিয়ে হার্টের জায়গায় আল্লাহ পাক নিজের হাতে পুরো ক্ষমতাটা রেখেছে যে যা আজরাইল ওর জান কবজ করে নিয়ে আয়। জান কবজ করে সবচেয়ে ভালো বুদ্ধি হলো হার্ট অ্যাটাক দিয়ে দেওয়া। হার্ট অ্যাটাক হলে মানুষ সাই করে মারা যায়। বুঝাতে কি পারলাম? তারপরও আমাদের হার্ট কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে তোমাকে সুস্থ রাখার। আমরা শরীরের উপরে কত অত্যাচার করি, তুমি আমি কত আজে বাজে খাবার খাই। তুমি দেখো তোমার আত্মীয় স্বজন আছে না, কেউ কোনো নিয়ম নীতি মানে না, ইচ্ছা মতো ভাত খায়, ইচ্ছা মতো চিনি খায়, কোনো দৌড়াদৌড়ি নাই, কোনো পরিশ্রম নাই, মোটা হয়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, ডাক্তারের কাছে গেলে ডাক্তার এতগুলো ওষুধ ধরাই দিচ্ছে, 1 মাস ওষুধ খেয়ে আর ঠিক মতো খায় না, তারপরেও কিন্তু মানুষ সহসা মারা যায় না। এর একটাই কারণ, আমাদের বডিটা সর্বদা চেষ্টা করে এইরকম হোমিওস্ট্যাসিস মেনটেন করার। আর এই হোমিওস্ট্যাসিসের মূল অর্কেস্ট্রেটরকে রক্ত। রক্ত চেষ্টা করে সবাইকে একসাথে মেনটেন করার। বুঝাতে কি পারলাম? সো এই তথ্য দুটা থেকে এমসিকিউ আসবে তোমার, আমি দাগাই দিলাম, এখান থেকে এমসিকিউ আসবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা পড়া শুরু করলাম, যেহেতু অনেকদিন পর তোমাদের সাথে কোর্স শুরু হলো, তোমাদের সাথে একটু আলাপ পরিচয় শুরু করে নিচ্ছি। এই চ্যাপ্টারটা আমরা 4 ক্লাসেই A to Z শেষ করব, চিন্তা করার কোনো কারণ নেই। আজকে জাস্ট আমরা ওপেনিং করলাম, উই জাস্ট স্টার্টেড, আমরা জাস্ট আজকে শুরু করলাম। তো তোমরা এটা অলরেডি আগেই পড়ছো। আমরা যদি রক্তটাকে ভাগ করি, তুমি দেখো তোমার কাছ থেকে রক্ত নিবে, ব্যাপারটা কিন্তু তুমি নিজে না দেখলে অবাক হবা না। দেখো তোমার কাছ থেকেই রক্ত নিবে, রক্ত কিন্তু লাল, রক্ত কিন্তু টকটকা লাল, কিন্তু রক্তটাকে নিয়ে আমরা যদি সেন্ট্রিফিউজ করি, আমি জানি না তুমি সেন্ট্রিফিউজ মেশিন দেখেছো কিনা, আপাতত জাস্ট মনে রাখতে পারো যে এইটার মধ্যে টেস্ট টিউবটাকে ইচ্ছা মতো ঘুরাবে, বিনবিন বিনবিন করে ঘুরাবে, ঘুরাইলে লাল রক্তটা দেখো 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। নিচের অংশটা হবে গাঢ় লাল, উপরের অংশটা হবে হলুদ। নিচের অংশটা হবে গাঢ় লাল, উপরের অংশটা হবে এরকম হলুদ। মাঝে দেখো একটা ছোট্ট সাদা অংশ আছে, দেখতে পাচ্ছ? এই সাদা অংশটাকে বলে বাফি কোট। এটা লিখে রাখতে পারো জাস্ট তোমাদের জানার জন্য, কখনো না কখনো এই তথ্যটা কাজে লাগবে। তোফায়েল ভাই শেখাইছিল, এই তথ্যটা আমি বললাম আজ হোক কাল হোক এই তথ্যটা কাজে লাগবে। মাঝের এই উপরের মাঝের এই সাদা অংশটাকে বলে বাফি কোট। নিচে লাল, মাঝে সাদা, অল্প একটু সাদা, আর বাকিটা হলুদ। খেয়াল করো, লাল রক্তটা নেওয়া হলো, লাল রক্তটা নিলা, খেয়াল করো তুমি রক্ত নিলে লাল, সেটা এরকম আলাদা হয়ে গেল, বিশ্বাস হয় না? জাস্ট আমি তোমাকে দেখাই দেই। আমরা এগুলো তো একবার বুঝে নিলে এটার কোনোদিন তোমাকে পড়তে হবে না। তুমি যদি একবার ভিডিওটা দেখে নাও, তোমার যদি একবার জানা থাকে, তাহলে আর কোনোদিন তোমাকে পড়তে হবে না। এই যে তুমি তাকায় দেখো, চলো শুরু করা যাক, চালিয়ে শুরু করতে হ্যাঁ। কিভাবে করা হয়, এই যে দেখো, এই যে দিলাম, এই দেখো লাল রক্তটা ডাক্তার দিচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে এইটার নাম সেন্ট্রিফিউজ যন্ত্র, দিয়ে দিল, এই দেখো আলাদা হয়ে গেল। লাল রক্তটা দিল ডাক্তার সাহেব, সেন্ট্রিফিউজে ঘুরলো, ঘোরানোর ফলে এই তাকায় দেখো আলাদা হয়ে গেল। মাঝখানে সাদা অংশটা তুমি দেখতে পাচ্ছ না, রক্তটা দেখো 2 ভাগ হয়ে গেল। বুঝাতে কি পেরেছি? দারুণ না? আচ্ছা, ক্লাস তো চলতেছে না, তোমরা শুনতে পাচ্ছ তো? এই তোমরা শুনতে পাচ্ছ তো? তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। দেখতে পাইলা? তাহলে দেখো এই যে আলাদা হয়ে গেল, তাহলে এই যে আলাদা হওয়া অংশটা দেখো, দিস ইজ বিউটিফুল। এইটার নাম, এই যে আলাদা হয়ে গেল, এইটার নাম রক্তরস বা প্লাজমা। এবং এই নিচের অংশটার নাম রক্তকণিকা। তার মানে রক্তের মধ্যে 2 রকম জিনিস আছে, এই সাদাটুকু সহ, ধরো এখানে সাদা আছে, সাদা, তাহলে এই জায়গাটার নাম হলো রক্তকণিকা। বুঝাতে পারলাম? দিস ইজ বিউটিফুল। ওকে ওকে, দিস ইজ বিউটিফুল জিনিস, দেখতে পাইলা?
চোখের সামনে, এটা মাত্র 2-3 মিনিটে 5 মিনিটে। অনেক সময় যেগুলো পাওয়ারফুল সেন্ট্রিফিউজ যন্ত্র তারা দ্রুত করতে পারে, আর যেগুলো এভারেজ সেন্ট্রিফিউজ যন্ত্র তারা 30 মিনিট ঘোরাতে হয়, 30 মিনিট ঘোরাতে হয়। এটাই হলো দেখতে পাচ্ছ? ওকে, ভেরি গুড ভেরি গুড, শুনতে পাচ্ছি, ভেরি গুড। তাহলে দেখলা, আরেকবার দেখো কি সুন্দর দিল, পুরো লাল রক্তটা দিল, জাস্ট এরকম বিনবিন করে ঘুরলো, প্লাজমা আলাদা হয়ে গেল। এই প্লাজমাটা, এবং তোমরা মাঝে মাঝে শুনবা কোনো রোগীকে দেখবা এটার নাম হলো প্লাজমা। এবং তোমরা মাঝে মাঝে শুনবা যে কোনো রোগীকে প্লাজমা দেয়, প্লাজমা দিয়ে চিকিৎসা করা হয়। প্লাজমাটাকে আলাদা করা হয় কিভাবে? এইভাবে আলাদা করা হয়। আর নিচের এরা হলো রক্তকণিকা। তাহলে রক্তের মধ্যে 2 রকম জিনিস আছে, প্লাজমা আছে, রক্তকণিকা আছে। রক্তকণিকার মধ্যে নিচে লালগুলা হলো আরবিসি, আর উপরে সাদাগুলা হলো মূলত এখানে ডাব্লিউবিসি আর প্লেটলেট থাকে। দেখো এইটা থেকেই তৈরি হয় বাফি কোট। দেখো বইয়ের মধ্যে ওই কথাটাই বলা আছে, বইয়ের মধ্যে ওইটাই বলা। শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা মাঝখানে 1%, মাত্র 1% জায়গা, এটাকে অন্যভাবে বলে বাফি কোট। এই শব্দটা তুমি জেনে রাখতে পারো। তাহলে 3 ভাগে, যদিও আমরা বলতে পারি 2 ভাগে বিভক্ত হয়, একটা হলো প্লাজমা আর একটা রক্তকণিকা, কিন্তু রক্তকণিকাও তো মূলত 2 ভাগে বিভক্ত হয়। একটাতে আরবিসি এক পাশে একাই, আরেক পাশে বাফি কোটের মধ্যে ডাব্লিউবিসি এবং প্লেটলেট থাকে। দেখতে পাচ্ছ? এটা কি আর কোনোদিন ভুল হবে? এবং বেশি পরিমাণে থাকে কোনটা, ছবি দেখলেও বুঝতে পারবা কিছুটা। 55% থাকবে প্লাজমা, প্লাজমা থাকবে 55%, আর বাফিকোট বা সবকিছু মিলায় রক্তকণিকা থাকবে 45%। এগুলো একদম কমন পড়া, এই পড়াগুলো তোমাদের একদম জানা। সাদা অংশের নামটা কি লিখে দিলাম, বাফিকোট। বাফিকোটের মধ্যে কি কি থাকে পরীক্ষায় আসতে পারে, সাদা অংশের মধ্যে কোনটা থাকে? শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, এই দুইটা জিনিস এই জায়গাতে থাকে। এই দুইটা জিনিস এখানে থাকে। তো দেখো বইয়ের মধ্যে সুন্দর, বইয়ের মধ্যে এই কথাটা বলা, দিস ইজ বিউটিফুল। তোমরা কি দেখতে পাচ্ছ? নতুন করে দেখবা, হ্যাঁ। এবং তোমরা শুনবা, আচ্ছা সবাই বলো তো, তোমরা তো অলরেডি এটা জানো, ডেঙ্গু, বলো তো ডেঙ্গু হলে কোনটা কমে যায়? আরবিসি, ডাব্লিউবিসি নাকি প্লেটলেট? ডেঙ্গু হলে কোনটা কমে যায় তোমরা আমাকে বলো। ডেঙ্গু হলে কোনটা কমে যায় শরীর থেকে, কোনটা কমে যায়? কে কে জানো? কার কার ডেঙ্গু হয়েছে জীবনে বলো। আমার বইটা 3 রং দিয়ে দাগানো, যেটা পড়তে হবে, যেটা অলরেডি পরীক্ষায় আসছে, যেটা কম 3 কালারের গুরুত্ব বহন করে, যেটা খুব ইম্পর্টেন্ট, মোটামুটি ইম্পর্টেন্ট, আর বিগত বছর পরীক্ষা আসে, এই জন্য 3টা কালার। ভেরি গুড। তাহলে ডেঙ্গু হলে এই যে প্লেটলেট কমে যায়, প্লেটলেট। ডেঙ্গু হলে প্লেটলেট কমে যায়। প্লেটলেট আলাদা করে কিভাবে? এই সেন্ট্রিফিউজ করে করে এইভাবে আলাদা করে। কারো রক্ত শূন্যতা হলে, রক্ত শূন্যতা হলে আরবিসি কমে যায়। রক্ত শূন্যতা হলে আরবিসি কমে যায়। আরবিসি কিভাবে আলাদা করে? এইভাবে আলাদা করে। তোমরা শুনবা যে মাঝে মাঝে মানুষকে পুরো রক্ত দেয়, আবার মাঝে মাঝে কিন্তু আমরা রক্তটাকে আলাদা আলাদা করে যেটা লাগবে, কারো যদি প্লাজমা লাগে আমরা তাকে শুধু প্লাজমা দেই, কারো যদি আরবিসি লাগে আমরা তাকে শুধু আরবিসি দেই, কারো যদি শুধু প্লেটলেট লাগে আমরা তাকে প্লেটলেট দেই। আমি কি বোঝাতে পেরেছি? সো মূলত রক্তের কিন্তু এই কম্পোনেন্টগুলোকে আলাদা করার এই পদ্ধতিটার নাম হলো সেন্ট্রিফিউজ। এই যে একটা যন্ত্রের মধ্যে এটাকে ঘোরানো হয়, এটার নাম হলো সেন্ট্রিফিউজ যন্ত্র। সেন্ট্রিফিউগাল থেকে সেন্ট্রিফিউজ কথাটা এসেছে, তোমরা আশা করি বুঝতে পারলা। তাহলে বিউটিফুল, তাই না? আচ্ছা, কি সুন্দর সুন্দর তথ্য তোমাদেরকে আমি জানালাম যাতে তোমরা একটু আগ্রহ পাও। তাহলে 45% রক্তরস, 55% রক্তরস, 45% রক্তকণিকা। এই যে 45% রক্তকণিকা, এই 45%-এর মধ্যে 3 রকম রক্তকণিকা থাকে, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা এবং লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। আমরা পরবর্তীতে আরও জানবো শ্বেত রক্তকণিকাগুলো কয়েক রকম। এটাই আজকের গুরুত্বপূর্ণ পড়া। কোন কালার দিয়ে কি বুঝবো এটা বইয়ের মধ্যে দেওয়া আছে। তাসফিয়া, আমি যখন বইটা দিব, আমি যখন তোমাদেরকে লিঙ্কটা দিব, আমি লিখে দিব কোন কালার দিয়ে কি বোঝায়। এখান থেকে পড়া শুরু হবে। দেখো খুবই ইম্পর্টেন্ট, রক্তকণিকা কয় রকম, রক্তের কোষ কয় রকম?
রক্তের কোষ 3 রকম, এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে, সবাই আমরা মনোযোগ দেই। এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। তাকায় দেখি শ্বেত রক্তকণিকা দেখতে কেমন কেমন। দেখো শ্বেত রক্তকণিকা দেখতে এই রকম, ছবির দিকে তাকাও। এরা সবাই শ্বেত রক্তকণিকা মানে কি সাদা, লোহিত রক্তকণিকা মানে কি লাল, প্লেটলেট, থ্রম্বোসাইট, অণুচক্রিকা ছোট্ট, সাইটে সবচেয়ে ছোট। তাহলে এটা তো মুখস্থ করার কিছু নাই। এখন তুমি দেখো শ্বেত রক্তকণিকা খুব ইম্পর্টেন্ট, কয় রকমের আছে? 5 রকমের। 1 2 3 4 5। তোমরা আমাকে দেখো তো, ভালো করে দেখে বলো, সবাই ভালো মতো দেখে বলবা, বইয়ের দিকে তাকায় বলো। দেখো তো, নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল, দেখতে পাচ্ছ? এদের নামের মধ্যে ফিল কথাটা আছে। লিম্ফোসাইট আর মনোসাইট, এদের নামের মধ্যে সাইট কথাটা আছে। তার মানে নাম দিয়ে একটা পার্থক্য করা যায়, একদল হলো ফিল, একদল হলো সাইট। তোমরা একটু তাকায় দেখে আমাকে বলো তো, এদের মধ্যে একটা বড় পার্থক্য আছে, এই দুজনের মধ্যে বড় কি পার্থক্য আছে, যেটা তোমরা আমাকে বলতে পারো। এদের মধ্যে কি বড় পার্থক্য আছে দেখে বলো তো, যে কিভাবে পার্থক্য করা যায় এদের মধ্যে। ভেরি গুড। দেখো নিউক্লিয়াসের বাইরের যে জায়গাটা, নিউক্লিয়াসের নিউক্লিয়াসের বাইরে যে জায়গাটা, সেটাকে বলে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমে দেখো কতগুলো ছোট 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 দানা। তাহলে দানাদার, দেখতে পাচ্ছি এরা হলো দানাদার, এরা হলো দানাদার। এইখানে কোনো দানা নাই। একজনের মুখে ব্রণ আছে আর একজনের মুখে ব্রণ নাই। তোমার মুখে যদি ব্রণ থাকে, তুমি চাইলে সেটা ফিল করতে পারবে না। অর্থাৎ তোমার হাতে যদি আমি দানা দেই, দানা, তাহলে দেখো এগুলাকে তুমি ফিল করতে পারবা। তাহলে আমরা বলতে পারি যে ডাব্লিউবিসি কে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। আমরা ডাব্লিউবিসি কে 2 ভাগে ভাগ করব। একটা হলো যাদের দানা আছে, গ্র্যানিউলোসাইট, যাদের দানা আছে গ্র্যানিউলোসাইট, এদের নামের শেষে থাকবে ফিল, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। যাদের দানা নাই তাদেরকে আমরা বলবো সাইট। তাদের দানা নাই, গ্র্যানুলোসাইট মানে যে দানা আছে, গ্র্যানুলোসাইট, মানে নাই, গ্র্যানুলোসাইট। এদের নামের শেষে আছে সাইট, লিম্ফোসাইট, লিম্ফোসাইট, মনোসাইট, লিম্ফোসাইট, মনোসাইট। কথা ক্লিয়ার? এটা পরীক্ষার জন্য এত গুরুত্বপূর্ণ, বিশ্বাস করো এতটাই গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এটা অনেকেই পারে না। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে এদের মধ্যে পার্থক্য হওয়ার কারণটা কি, এদের মধ্যে পার্থক্য হওয়ার কারণ হলো এদের যে সাইটোপ্লাজম, এইটা হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের বাইরে একজনের দানা থাকবে, সাইটোপ্লাজমে দানা আছে নাকি নাই, আরেকজনের থাকবে না, আরেকজনের কোনো ধরনের কোনো দানা থাকবে না। দ্যাটস অল। তাহলে সাইটোপ্লাজমে দানা আছে নাকি নাই তার উপরে ভিত্তি করে তোমার এই আলোচনাটা হবে। এরপরে তোমার এখানেই আরেকটু পড়তে হবে। এখানেই যেটা গুরুত্বপূর্ণ সেইটা হলো এই দানাগুলার যদি কালার, এই দানাগুলা যদি লাল কালার হয়ে যায়, তাহলে সেটার নাম, দানাগুলা যদি লাল হয় তাহলে সেটার নাম ইওসিনোফিল। এই দানাগুলা যদি নীল হয় তাহলে সেটার নাম বেসোফিল। বেস মানে কি? বেস শব্দের অর্থ কি? আচ্ছা, তো দেখি তোমাদের সাথে একটু মজা করি, বলো তো এইটা নীল না সবুজ? বলো, এইটা নীল নাকি সবুজ? বলো।
এই দানাগুলার কালারের উপর ভিত্তি করে, এই দানাগুলার কালারের উপরে ভিত্তি করে আমরা আবার পার্থক্য করি। তোমরা আমাকে বলো এইটা কি নীল নাকি সবুজ? তো এটা একটা ফানি প্রশ্ন। কেউ যদি, হ্যাঁ, সুপ্রীত দেবী বলছে এটা কালো, দ্যাট ইজ বিউটিফুল, ওর উত্তরটাই সঠিক। এটা তো একটা মজার প্রশ্ন করছি, এটা তো আসলে তার আমি লিখছি নীল কিন্তু লিখছি সবুজ কালার দিয়ে, এই ধরনের প্রশ্ন হলো ট্রিকি প্রশ্ন। তো দানাগুলা যদি রং করার পরে নীল আকার রং ধারণ করে সেটাকে বলে বেসোফিল, যদি লাল কালার ধারণ করে সেটাকে বলে ইওসিনোফিল, আর যদি কোনো কালার ধারণ না করে, যদি এটা নিউট্রোফিল মাঝামাঝি কালার থাকে সেটাকে বলে নিউট্রোফিল। কোনো কালার নাই, নো কালার, নো কালার। কোনো কালার যদি ধারণ না করে, কোনো কালার যদি ধারণ না করে সেটাকে বলে নিউট্রোফিল। লিখা নীল, রং সবুজ। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আমরা কি বুঝতে পারলাম? তাহলে দানার উপরে ভিত্তি করে আমরা গ্র্যানুলোসাইটগুলোকে আবার কয়েক ভাগে ভাগ করতে পারি, 3 ভাগে। দানার কিসের উপরে? দানার রঙের উপরে। দানার রঙের উপরে ভিত্তি করে, ও ভাই বোনেরা, এইটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে, কিসের উপরে ভিত্তি করে, কিসের উপরে ভিত্তি করে তোমার এই পার্থক্যটা করা হয়? এই পার্থক্যটা করা হয় দানার রঙের উপরে ভিত্তি করে। তোমরা বিশ্বাস করবা না, আমার পরীক্ষায় আসছিল কোন রং, এই রংটার নাম কি? এই রংটা মেডিকেল ভর্তি পরীক্ষা 2012-তে আসছে, সবাই বলো মারহাবা। এই রংটার নাম লিশম্যান, বর্ণহীন, নো কালার। কোন রং দিয়ে রংটা করবা? এই রংটার নাম লিশম্যান রং, মেডিকেল ভর্তি পরীক্ষা 2012-তে আসছে। লিশম্যান রং 2012 সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নটা আসছে। লিশম্যান 2012। নো কালার মানে কোন কালার? নো কালার মানে সাদা। সাদা কিন্তু কোনো কালার না। দেখো আমি লিখছিও সাদা দিয়ে। তোমরা যদি মনে করো ভাই আমি সাদা রং পরে আছি, সাদা ইজ নট এ রং। সকল রঙের অনুপস্থিতি হলো সাদা, আর সকল রঙের মিশ্রণ হলো কালো। এটা জানো কিনা? সাদা মনে কোনো কাদা নাই, সাদা মনে কোনো রং নাই। সাদা মানে সকল রঙের অনুপস্থিতির নাম হলো সাদা, আর সব রঙের তীব্র মিশ্রণের নাম হলো কালো। তাহলে নো কালার মানে কি? সাদা। হুজুর কি ওয়াজ বলে রে, খন্দকার হারুন তুই কি এই গ্রুপে নতুন? ও কি নতুন নাকি? ওকে নতুন, নতুন। খন্দকার হারুন নামের ছেলেটা কি এই গ্রুপে নতুন? নতুন, নতুন, নতুন। তাহলে আমরা কি পারবো? আমরা কি সবাই উত্তর করতে পারবো? কোন রং? উত্তর হলো লিশম্যান রং। তুমি লিশম্যান রং দিয়ে রং করলা, রং করলা, রং করলা, লাল হয়ে গেল, ইওসিনোফিল। তুমি লিশম্যান রং করলে, রং করলে, রং করলা, কি হয়ে গেল? নীল হয়ে গেল, নীল হয়ে গেল, বেসোফিল। ছবি দেখো, আমি তোমাকে ছবি দেখাচ্ছি, আমি তোমাকে ছবি দেখাচ্ছি। এই যে ছবিটা দেখে নাও, এই যে ছবিটা, এগুলা মুখস্থ করার কি আছে? একবার দেখে নিলে পড়া হয়ে যায়। সবাই বলো মারহাবা। পেছনের ওই বাচ্চারা ছবির দিকে তাকাও, এই যে লালে লাল বাবা শাহজালাল, এইটার নাম ইওসিনোফিল। নীলে নীল বেসোফিল। আর নিউট্রোফিলের দিকে তাকাও, নিউট্রোফিলের তেমন কোনো রং নাই। সবাই বলো মারহাবা। এইবার তাকায় দেখো, লিম্ফোসাইট আর মনোসাইটে তো দানাই নাই। যেখানে দানা নাই সেখানে আলোচনার কোনো দরকার নাই। ও ভাই বোনেরা, এই ছবি থেকে আরো কয়েকটা জিনিস তোমার ব্রেনের মধ্যে ঢুকায় দিব। একটু তাকায় দেখো, যখনই নিউক্লিয়াসটা কতগুলা খণ্ডে বিভক্ত, দেখো এইটা একটা নিউক্লিয়াস। তোমরা ভাবতে পারো এর ভিতরে এরকম গোল্লা গোল্লা কি, এইগুলাই হলো নিউক্লিয়াস। নিউট্রোফিলের নিউক্লিয়াস কমপক্ষে 2 থেকে 7 খণ্ডে বিভক্ত। তুমি যখনই দেখবা একটা কোষের ছবি 2 খণ্ডের বেশি নিউক্লিয়াস, মোর দেন 2, বুঝে নিবা ওটা নিউট্রোফিল। দেখতে পাচ্ছ কিনা কয়টা খণ্ড আছে? 1 2 3 4 5, মোট 5টা খণ্ড আছে।
তাহলে এটা নিউট্রোফিল। তোমার আব্বু আম্মু ওই ঘর থেকে ছুটে আসতে পারে, তুমি আবার কোন হুজুরের মুরিদ হয়ে গেলা। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? এরপর দেখো, যখনই মাত্র 2টা খণ্ড পাবা, 2 খণ্ড মানে ইওসিনোফিল, আব্বু আম্মুকে বলো এই সারটা ক্লাসের টিকিতে ওয়াজও শোনায় দেয়, দো জাহানের কামিয়াবি হাসিল করতে পারি। দেখতে পাচ্ছ, তোরা ওয়াজের হুজুরের হাদিয়াটা ক্লাস শেষে 2 গ্রুপেই পোস্ট করে দিবি, এসিএস মেডিকেল 26 ব্যাচ এবং ডিএমসি ডিমার্স 2 গ্রুপেই পোস্ট করে দিবি। যখনই 2টা খণ্ড থাকবে এবং লাল, সেটা বুঝতে পারবি ইওসিনোফিল। এবং তাকায় দেখ, এই যে এইটার আকৃতিটা কিডনির মতো। তোরা তো জীবনে কিডনি চিনিস না, তোরা তো নাদান। কিডনির মতো আকৃতি কার কার? দেখো, বেসোফিল এবং মনোসাইট। তাহলে কিডনির মতো আকৃতি কার কার? কিডনির মতো আকৃতি মনোসাইট এবং বেসোফিল। তাহলে মন বেশি, মনোসাইট আর বেশি বেসোফিল, এদের আকৃতি কিসের মতো? মন বেশি কিডনি কিডনি করে, এমনি মনে রাখতে পারো। এদের সাইজ দেখতে কিসের মতো? কিডনির মতো। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট লিম্ফোসাইট, এইটার নিউক্লিয়াসটা ফুটবলের মতো। এই যে ছবিগুলা দিলাম, এইগুলা পরীক্ষায় আসবে। তুমি পরীক্ষায় কিভাবে আন্ডা পাবা দেখো, সিকিউ আসবে। কেন এগুলা পড়ালাম? তাকায় দেখো, এই যে তাকায় দেখো, চিত্র এ, চিত্র বি, চিত্র সি। দেখি তোরা কেউ কিছু পারিস কিনা। লেটস সি তোদের মাথায় কতটুকু ঘেলু আছে। চলো চেক করা যাক। এইটা চিত্র এ, এটার নাম কি? এইটা চিত্র বি, এইটার নাম কি? এইটা চিত্র সি, এইটার নাম কি? পরীক্ষায় তো আর কালার দিবে না, তুমি তো পেন এন্ড পেপারে পরীক্ষা দিবা। এবিসি এর নামকরণ করো, পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে। নুসরাত জাহান, হুজুর আমরা একই এলাকার, আম্মু আপনার ফ্যান। ওয়াও, আমার এত ফ্যান, কিন্তু আমার ঘরে ফ্যান নাই, যে গরম, ভাবতেছি আরো 2টা ফ্যান লাগাবো রে। কিছু ফ্যান লাগাতে হবে, এত ফ্যান, এই ফ্যান থেকে বাতাস পাওয়া যায় না। আম্মু অলরেডি একবার এসে ঘুরে গেছে। তাহলে ওয়াজের কেমন বয়ান তুললাম বল? শরীরে একটা জোশ চলে আসলো আজকে তোদের এখানে পড়াতে পড়াতে। এরপর আবার মেডিকেল ব্যাচে ক্লাস নিব, শরীরে তো একটা হিট চলে আসছে, খুব ভালো হিট চলে আসছে শরীরে। বল কি শিখতে পারলি? এই আরিয়ান ছেলেটা তো অদ্ভুত। কে এটা? জিদান, তুই তো পড়ালেখা করিস না। জিজু তোর মনে নাই মানে? কি মনে নাই? কি অবস্থা জিদান? এই অবস্থা কেন বাবু? ভেরি গুড। তাহলে তুমি কিভাবে পার্থক্য করবা? টিএক্স সাজিদ, ছেলেটা তো অদ্ভুত। আরাফাত, ভেরি গুড, তোদের মাথায় তো খুব ভালো বুদ্ধি। ভাই গোল্লা মানেই লিম্ফোসাইট, এইটা নিয়ে কোনো কথা নাই। এইটা একটা কানাও বলতে পারবে। গ্যাঞ্জাম লাগবে ভাই। কিডনি আকৃতি, কিডনির পরে দেখবা ওর মুখে ব্রণ আছে নাকি নাই। যদি ব্রণ না থাকে, ও হলো মনোসাইট। আর যদি মুখে ব্রণ থাকে, ও এর নাম হলো বেসোফিল। মারহাবা। তাহলে তোমাদেরকে আজকে শিখাই দিলাম। পরীক্ষায় কিন্তু চিত্রগুলো আসবে, তুমি কিন্তু পারবা না। এবং আমি তোমাকে গ্যারান্টি দিলাম, তুমি 1.5 বছর ধরে এই চ্যাপ্টার যারা যারা পড়ছো, আমি গ্যারান্টি দিলাম তোমরা পড়ার পরেও এই চ্যাপ্টার পারার কথা না। ঠিক আছে? এইবার তাকায় দেখো, আরো এরকম প্রশ্ন দিবে। এরপর বলবে এই যে এইটা একটা, এটা ডি, এটার নাম কি? ই। বলো ডি এর নাম কি, এর নাম কি? আজকের পর যাতে আর ভুল না হয়, কিভাবে কোষগুলো চিনবো? জয়া সরকার, ভেরি গুড। আমি সবার আগে অ্যান্সার করেছি। জয়া, আসলে আপু এখানে অ্যান্সারগুলো তো ফেসবুক তো একটু বায়াস করে, তুমি ধর অ্যান্সার করছো কিন্তু আসতে দেরি হয়েছে। হ্যাঁ, ভেরি গুড জয়া। রাইয়ান, খুবই ভালো। ভাইয়া কালকে কলেজ অ্যাডমিশনের নোট সাবমিট করেছি, কিন্তু এখন অ্যাপ্রুভ হয় নাই। রেদওয়ান, কি বলিস? আমি এখনই দেখবো ক্লাস শেষে। ইওসিনোফিল, ইনিউট্রোফিল, আরিয়ান, এ তো অদ্ভুত। এরা তো আমার ট্রু ফ্যান।
যারা এগুলো উত্তর পারতেছে তাদের জন্য অনলাইন ভালোবাসা, অনলাইন ভালোবাসা, অনলাইন ভালোবাসা। তোরা তো অদ্ভুত, এক একটা জাস্ট আগুন আগুন। তাহলে আমি তোমাদেরকে কি শেখাবার চেষ্টা করলাম? আমি তোমাদেরকে শেখাবার চেষ্টা করলাম পরীক্ষায় সিকিউতে তোমাকে কিন্তু এইগুলার কাজ শিখতে দিবে। বুঝাতে পারছি? ভাইয়া ঠাকুরগাতে আসেন, বাবু পাগলার সাথে দেখা করব, খোঁজ নিও তো। জেলা স্কুলে, ঠাকুরগা জেলা স্কুলের পাশে বাবু পাগলা থাকতো। জেলা স্কুলের পাশের রোডটাতেই বাবু পাগলা আমাকে ওই দৌড়ানিটা দিছিল। আমার মনে হয় বাবু পাগলার বেঁচে নাই। এটা তো 15 বছর আগের ঘটনা। পাগলরা এতদিন বেঁচে থাকাটা আনলাইকলি, কারণ রাস্তায় রাস্তায় থাকে, রাস্তায় রাস্তায় ঘুরে, তাদের খাবার দাবারে ঠিক নাই, ঘর বাড়ি ঠিক নাই। একটা ভালো মতো একটা রোগ হলেই কিন্তু, নিউমোনিয়া হলেই কিন্তু তাদের বেঁচে থাকা খুব কঠিন, কারণ পাগলদের সাথে তো কেউ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না। আমি মানে হাসপাতালে কাজ করেছি তো, দেখেছি এরকম মানুষগুলোকে লোকজন সর্বোচ্চ হাসপাতাল পর্যন্ত নিয়ে এসে ভর্তি করায় দেয়, কিন্তু তারপর তো হাসপাতালের তো খরচ আছে, তাই না? ঔষধপাতি কিনতে হয়, জিনিসপত্র ডাক্তারের সাথে যোগাযোগ করতে হয়, নার্সের সাথে যোগাযোগ করতে হয়। দেখা যায় যে এই মানুষগুলো একটা সময় মারা যায়। আমার মনে হয় যে তারা বেঁচে বাবু পাগলা মনে হয় বেঁচে নাই। নাটকবাজ, তোমার কমেন্ট পড়লাম। পঞ্চগড়ে আসেন হুজুর। আমি তো পঞ্চগড় থেকে আসলামই গত সপ্তাহে। আজকে একটা সোমবার, গত সপ্তাহেই তো আমি পঞ্চগড় থেকে আসলাম, গত সপ্তাহে চলে আসছি। তাহলে সুন্দর, ভেরি গুড। তাহলে আমরা শিখে গেলাম 138। বাবু পাগলা এই যে আমার কাছে অমর হয়ে থাকবে। আমার সাথে যারা এই ক্লাসটা, আমার সাথে যারা এই ক্লাসটা করছে, ভবিষ্যৎ আমার 23 ব্যাচের, 22 ব্যাচের, 24 ব্যাচের, 25 ব্যাচের স্টুডেন্টরা বাবু পাগলাকে চেনে, যারা ঠাকুরগার, যারা কখনোই চিনত না তারাও জানলো। এটি তো একটা মানুষের কিছু না কিছু একটা অবদান তো মানে দুনিয়াতে স্মৃতিচিহ্ন থেকেই গেল, তাই না? ঠিক আছে, ওকে। আরিফা জান্নাত আয়েশা ও আমাদের সাথে ক্লাস করছে। তাহলে আশা করি সবে উত্তর করতে পারবো। সিকিউ দেখা মাত্রই লিখতে পারবা না। কেন এটা শেখালাম? কারণ সিকিউতে বলে দিবে, সিকিউতে তোমাকে এরকম ছবি দিয়ে দিবে, এই কোষের সাথে এই কোষের পার্থক্য লেখো। ভাইয়া, এই পার্থক্য লিখতে হলে তো তোমাকে আগে কোষটাকে চিনতে পারতে হবে। তুমি যদি চিনতেই না পারো, তুমি তো আন্ডা পাবা, পার্থক্য তো লিখতে পারবা না। তাহলে আমরা কত সুন্দর করে সবগুলা কোষের পরিচয় পেয়ে গেলাম। এখন এই কোষগুলার একটু কাজ পড়াবো। মনে রাখবা, এই ডাব্লিউবিসি নিয়ে আজকের পড়াশোনা, এটা দিয়েই শুরু করা যাক পড়ালেখাটা। কালকে আমরা বাকি পড়ালেখা ধরবো। রেডি, স্টার্ট। সো ডাব্লিউবিসি গুলার খুব ইম্পর্টেন্ট। এদের মূল কাজ কি? এদের মূল কাজ আমাদের শরীরের প্রতিরক্ষা দেওয়া। এটাই হলো 1 নাম্বার কথা, আমাদের প্রতিরক্ষা। এই যে তোমার শরীরে তুমি যে রোগাক্রান্ত হচ্ছ না, আমরা ঢাকা শহরে বাস করি যারা, বা বাংলাদেশের যে খাবার দাবার জীবাণু ভরা, রাস্তায় ফুচকা খাইলে ওটার মধ্যে অসংখ্য জীবাণু আছে, তুমি বিশ্বাস করো আর না করো। ঢাকা শহরের যে পানিটা খাও, ওয়াসার যে পানি, যদি কেউ খেয়ে থাকো, এটার মধ্যে জীবাণু আছে। আমি তোমাকে লিখে দিতে পারি। হোটেলে বাইরের পানি খাচ্ছ, জীবাণু আছে। এত জীবাণু খাওয়ার পরেও মানুষ হিসেবে তুমি বেঁচে আছো সুস্থ সহি সালামতে, এর কারণ আল্লাহ পাক তোমাকে ডাব্লিউবিসি দিয়েছে। এই ডাব্লিউবিসি গুলা জীবাণু যখনই আমাদের রক্তে যায়, এদেরকে ধরে ঢিসুম 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 করে মেরে ফেলে। তো এদেরকে এরা আমাদের প্রতিরক্ষা কোষ। এরা হলো আমাদের মোবাইল, প্রতিনিয়ত ঘুরতে থাকে ডিফেন্সিভ, মোবাইল ডিফেন্সিভ ইউনিট। এখন দেখো, আমাদেরও কিন্তু বাংলাদেশে পুলিশ আছে, আর্মি আছে, র্যাব আছে, তারপরে আবার ওইদিকে বিজিবি আছে সীমান্ত রক্ষার জন্য, এছাড়া গ্রাম পুলিশ আছে, আনসার ভিডিপি আছে। দেখতে পাচ্ছ? প্রধানমন্ত্রীকে বাঁচানোর জন্য বা রাষ্ট্রপতিকে বাঁচানোর জন্য স্পেশাল রেজিমেন্ট আছে, এলিট ফোর্স আছে, সোয়াত, এলিট ফোর্স আছে, এসএসএফ। চিন্তা করা যায় তো এরা এরকম সবাই আছে। বুঝাতে কি পারলাম? এরকম সবাই আছে। তো আমাদের শরীরেও, আমাদের দেশে যদি এত কিছু থাকে, আমাদের শরীরে আল্লাহ এত কিছু দিবে না? তো আমাদের শরীরেও সবাই আছে, এক একজনের কাজ এক এক রকম। চলো শুরু করা যাক। প্রথমে মনোসাইট বা প্রথমে নিউট্রোফিল, এরা হলো পুলিশ। যে কোনো এক জায়গায় হত্যা হলো, যে কোনো এক জায়গায় ছিনতাই হলো, যে কোনো এক জায়গায় গ্যাঞ্জাম লাগলো, সবার আগে কারা যায়? সবার আগে যারা যায় তাদের নাম হলো পুলিশ। তো নিউট্রোফিল হলো আমাদের শরীরের পুলিশ। এরা যে কোনো ছোটোখাটো চোরকে ধরতে পারে, ধরে মাইর দিতে পারে, অ্যারেস্ট করতে পারে। এটার নাম আমরা দিলাম ফ্যাগোসাইটোসিস। খুনিকে ধরে অ্যারেস্ট করা, এটার নাম খেয়ে ফেলা, ফ্যাগোসাইটোসিস। এবং যে কোনো অ্যাটাকের শুরুতেই সবার আগে কে যায়?
যে কোনো অ্যাটাকের শুরুতে সবার আগে যায় নিউট্রোফিল। তোমাকে এই কথাটা মনে রাখতে হবে, সবার আগে যায় হলো নিউট্রোফিল। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো অ্যাটাকের আগে সবার আগে যায় হলো, সবার আগে যায় নিউট্রোফিল। 2, নিউট্রোফিল যদি কোনো কারণে ব্যর্থ হয় তখন র্যাব যায়, র্যাব। মনোসাইট, নিউট্রোফিল এবং মনোসাইট একই কাজ করে, এরাও পুলিশের বড় ভাই, ধরো এরা র্যাবের মতো। এরা গিয়ে পুলিশ ধরো একজনকে গুলি করলো, র্যাব যে 10 জনকে গুলি করে মারে ফেললো, এরাও ফ্যাগোসাইটোসিস করে। তাহলে এই দুইজনেরই কাজ হলো জেআই সন্ত্রাসীগুলোকে গিলে ফেলা, একদম মেরে ফেলা, যেখানে জীবাণু পাবে সেখানে তাদেরকে সাইজ করে ফেলা। এই দুইজনের কাজ হলো একই রকম, তোমাকে আমি সেটা জানাই দিলাম। এই দুইজনের কাজ হলো একই রকম, আমি তোমাকে সেটা জানাই দিলাম। ঠিক আছে? ওকে, দ্যাটস ফাইন। তাহলে নিউট্রোফিল, মনোসাইট, ইনশাল্লাহ বুঝাতে কি পেরেছি? ওকে, এরপর তুমি একটু তাকায় দেখো, পুলিশ তো মারামারি শেষে যায়, আরে অনেক সময় শুরুতেও যায়। এই দুজনের কাজ তোমাকে কিন্তু বলে দিলাম। এরপরে আর কে আছে? লিম্ফোসাইট। ভাইয়া লিম্ফোসাইটের কাজ, এটা খুব ইম্পর্টেন্ট। লিম্ফোসাইটের কাজ হলো, এটা হলো এরা অস্ত্র সাপ্লাই দেয়, অস্ত্র। আর্মিকে যে অস্ত্র সাপ্লাই দেয়, ধরো পুলিশ গেল, হাতে লাঠি নাই, হাতে কোনো বন্দুক নাই, কেউ ওকে ভয় পাবে? তো লিম্ফোসাইট হলো অস্ত্র বানায়। অস্ত্রের নাম কি? অ্যান্টিবডি। পরীক্ষায় প্রশ্ন আসবে, অস্ত্র বানায় কে, অ্যান্টিবডি বানায় কে? এই অ্যান্টিবডি দিয়েই তো যুদ্ধটা হয় পড়ে। সো অস্ত্র বানায় কে? লিম্ফোসাইট। ভেরি গুড, ঠিক আছে, লিম্ফোসাইটের কাজ ডান, খুবই ইম্পর্টেন্ট। এরপরে ধরো ইওসিনোফিল। এক এক ধরনের শত্রুর জন্য তো এক এক রকমের জিনিস আছে আমাদের। হ্যাঁ, যেমন ধরো বিজিবি, বাইরে থেকে, ইন্ডিয়া থেকে কেউ আমাদের দেশে ঢুকতে চায়, মায়ানমার থেকে রোহিঙ্গারা ঢুকতে চায়, ওদেরকে আটকানোর দায়িত্ব কার? বিজিবি। একইভাবে ইওসিনোফিল এরকম স্পেসিফিক দায়িত্বপ্রাপ্ত, ওরা অ্যালার্জির জন্য দায়ী, বা অ্যালার্জির সাথে জড়িত। আমাদের বিভিন্ন অ্যালার্জি হয় না, তুমি গরুর মাংস খাইলা, তোমার শরীরে চাকা চাকা হয়ে গেল, বুঝবা এটাতে ইওসিনোফিল একটা ভূমিকা পালন করছে। তুমি হাঁচি কাশি দিচ্ছ, এটার সাথে ইওসিনোফিলের একটা সম্পর্ক আছে। অ্যালার্জির জন্য দায়ী। এবং কৃমি, পেটে কৃমি হয় না, কৃমিকে মারার জন্য দায়ী কে? এরা। কৃমি এবং এই জাতীয় কৃমি এবং এগুলাকে কি বলে শব্দটাকে? অস্ত্রোপচারকারী। রেদওয়ান বললামই তো, অ্যাকসেপ্ট করে দিব। অ্যালার্জি, কৃমিকে মারে কে? কৃমি মারার জন্য দায়ী কে? কৃমি, বা এটাকে কি বলবো শব্দটাকে কৃমি জাতীয় বাকি যে জীবগুলো আছে, হ্যাঁ, কৃমি লার্ভা বা কৃমিকে মারার জন্য, কৃমিকে মারবে কে? ইওসিনোফিল। কৃমি জাতীয় জীবকে মারে কে আমাদের বডিতে? ইওসিনোফিল। এটা মনে রাখবা। তোমার বডিতে ইওসিনোফিলের কাউন্ট বেশি, তোমার বডিতে ধরো ইওসিনোফিলের পরিমাণ বেশি, তার মানে কি? দুটো কারণ হতে পারে, হয় তোমার শরীরে অ্যালার্জির সমস্যা আছে, নাহলে তোমার পেটে কৃমি আছে, বা রক্তের মধ্যে কৃমি কোনো একটা ঢুকে গেছে। লাস্ট, আপাতত তুমি এইটুকুই মনে রাখবা, এইটুকুই জানবা। লাস্ট কি? একদম লাস্ট কথা, শেষ কথা কি? এইটা একদম তোফাইল ভাই স্পেশাল বক্স, ভেরি ইম্পর্টেন্ট। বেসোফিল, বাংলা লিঙ্কে বেশি বেশি, এভরিবডি খুশি খুশি। আমি এটা বেসোফিল থাকলে এটা মনে রাখি, বাংলা লিঙ্কে বেশি বেশি, এভরিবডি খুশি খুশি না? তো এভরিবডি যখন খুশি হবে, খুশি হলে মানুষ কি হাসে, তাহলে মনে রাখবা বেসোফিল মানে হাসি, হা 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 হা, দুইটা হ দিয়ে তার কাজ। সে দুটা জিনিস ক্ষরণ করে, খুবই ইম্পর্টেন্ট দুটা জিনিস। একটা নাম হেপারিন, আরেকটার নাম হিস্টামিন। সে দুইটা জিনিস ক্ষরণ করে, একটার নাম হেপারিন, আরেকটার নাম হিস্টামিন। হেপারিন এবং হিস্টামিন ক্ষরণ করে, সে এই দুইটা জিনিস ক্ষরণ করে। বোঝাতে কি পেরেছি? সো হেপারিন ক্ষরণ করে এবং হিস্টামিন ক্ষরণ করে, হেপারিন ক্ষরণ করে এবং হিস্টামিন ক্ষরণ করে। ওকে, বুঝাতে পারলাম? সো এই যে কথাটা, এইটা পরীক্ষায় আসবেই। আমি যেই 5টা কথা বললাম, এইটা পরীক্ষায় আসবেই, দিস ইজ আ মাস্ট, এইটা পরীক্ষায় আসবেই। ভাইয়া আজকে 3টা কণিকা শেষ করে দেন। না, আজকে 3টা কণিকা শেষ করে দিব না, নেক্সট দিন আমরা 3টা কণিকা শেষ করব, তারপরের দিন হার্ট পড়বো, এবং লাস্ট দিন আমরা হার্টের চিকিৎসা নিয়ে পড়বো। নেক্সট দিন আমরা 3টা কণিকা শেষ করে রক্ততঞ্চন পর্যন্ত যাব। আজকে আমরা শুরু করলাম, প্রথম দিনের আমি ঠান্ডা মাথায় পড়াতে চাই, প্রথম দিনে তো প্রেশার নিতে চাই না, আমি তোমাদের শেষ করে দিব, আমি কথা দিয়েছি।
শেষ করে দেবো ইনশাআল্লাহ। সো তুমি তাকায় দেখো, হেপারিন হিস্টামিন পারা যাবে, কথাটা কি বুঝতে পেরেছি প্রিয় ভাই ও বোনেরা? ইজ ইট ডান? এটা কি আমাদের ক্লিয়ার? খন্দকার হারুন, তাহলে দেখো তো আবার ফ্যাগোসাইটোসিস করে কারা কারা? নিউট্রোফিল এবং মনোসাইট ফ্যাগোসাইটোসিস করে। লিম্ফোসাইট কি তৈরি করে? অ্যান্টিবডি, খুবই ইম্পর্টেন্ট। ইওসিনোফিল কি করে? অ্যালার্জির সাথে জড়িত এবং কৃমি জাতীয় কৃমিকে ধ্বংস করে। বেসোফিল হেপারিন ক্ষরণ করে, হিস্টামিন ক্ষরণ করে। ভাই এই দুটার কাজ কি ভবিষ্যতে জানবো, নেক্সট ক্লাসে জানবো, এটার কাজ আলাদা করে আমরা পড়বো। ঠিক আছে, বোঝাতে পেরেছি? ভাই 10টা বাজে ক্লাস আছে, আমি 9টা 15 পর্যন্ত ক্লাস নিব, 9টা 15 আর 5 মিনিট ক্লাস নিব এখানে। যা সেজন্য তোমাকে জানতে হবে, খুব ইম্পর্টেন্ট, লিম্ফোসাইটকে বলে আণুবীক্ষণিক সৈনিক। লিম্ফোসাইটকে বলে আণুবীক্ষণিক সৈনিক। লিম্ফোসাইটকে বলে আণুবীক্ষণিক সৈনিক। লেকচার শিটটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই আমি ক্লাস নোটে দিয়ে দেবো ইনশাল্লাহ। এটা পরীক্ষার জন্য খুব 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 ইম্পর্টেন্ট। তাহলে ও ভাই বোনেরা, আমরা আজকে কি কি পড়লাম? আমরা রক্ত কিভাবে আমরা আলাদা করব সেটা পড়লাম, আমরা রক্তের কি কি উপাদান সেইটা জানার চেষ্টা করলাম, এবং আমরা ডাব্লিউবিসি দিয়ে পড়া শুরু করলাম। ডাব্লিউবিসিকে আমরা দুই ভাগে ভাগ করলাম, গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। একবার একটু তাকায় দেখো, ডাব্লিউবিসিকে আমরা দুই ভাগে ভাগ করলাম, গ্র্যানুলোসাইট এবং অ্যাগ্রানুলোসাইট। আচ্ছা, দ্যাটস ফাইন। এরপরে আমরা এই যে ভাগটা করলাম, এই ভাগটা করার পরে আমরা দেখলাম যে কিভাবে চিনতে পারবো, এটা খুব ইম্পর্টেন্ট, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট। কিভাবে ভাইয়া, কিভাবে একাকি পড়বো? একাকি পড়বি মানে তুই কি এতদিন দোকাকি পড়তি নাকি? আমার ক্লাস কয়েকটা করার পরে বুঝে যাবো যে পড়তে হয় কিভাবে। কিভাবে চিনতে পারবো? এই তো। তারপরে আমি তোমাদেরকে বললাম কোনটার কাজ কি, জীবাণু খেয়ে ফেলা কোনটার কাজ, বুঝাতে পেরেছি? কোনটার স্পেসিফিক, কোনটার কাজ কি, দ্যাটস অল। তো আমার মনে হয় আমাকে আজকে আমরা এখানে শেষ করবো, যেহেতু ক্লাসটা শুরু করতে আমার দেরি হয়েছে। আমি আজকে আর বেশি নিব না, নিতে পারবো না, 1 ঘন্টা 20 মিনিটের মতো নিলাম। আমি আরো 30 মিনিট নিতাম, কিন্তু তোমরা জানো যে আমার ব্যস্ততা, জাস্ট খালি তোমাদেরকে বলে রাখি, বলেই ক্লাসটা শেষ করি। তোমরা 26 ব্যাচ, তোমাদেরকে একাডেমিক পড়াচ্ছি। যারা 25 ব্যাচ তাদেরকে অ্যাডমিশন পড়াচ্ছি। যারা 24 ব্যাচ তাদেরকে 2 জায়গায় পড়াচ্ছি। তাদেরকে সেকেন্ড টাইম ব্যাচ যারা আবার চেষ্টা করবে তাদেরকে পড়াচ্ছি। আবার তাদেরকে যারা ফার্স্ট চান্স পেয়ে গেছে তাদেরকে হোয়াইট কোট ক্রিউতে পড়াচ্ছি। তো তাদের আগামীকালকে থেকে মেডিকেলে ক্লাস শুরু হবে, কালকে থেকে সকল মেডিকেলে ক্লাস শুরু হবে, 17 জুন থেকে কালকে সবার ক্লাস শুরু হবে। ওদের একটা ছোট্ট ওরিয়েন্টেশন নেওয়ার কথা আমার 9টা 15-তে। তো তোমাদের ক্লাসটা এই পর্যন্ত। ভাইয়া, আমি আপনার কোর্সের স্টুডেন্ট, আপনি আমাকে নতুন বললেন। হারুন, তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। যাই হোক, নতুন না, খুব ভালো লাগলো। সো আমরা এবং 27-এর সামনে ওদেরকে আবার একাডেমিক পড়াবো। এই তো। সো আমরা আজকে এখানে শেষ করব। পরিপাক শোষণ চ্যাপ্টারটাকে আবার পড়াবেন একদম সবার শেষ সাইকেল বলতে শেষ মাসে। হ্যাঁ, সো আজকে আমি যা যা পড়ালাম তোমাদের এটা আবারও বলে নিচ্ছি, যার নোট এবং রিভিউ সবচেয়ে সুন্দর হবে তাদেরকে আমি পুরস্কার দেওয়ার চেষ্টা করব। মানে লটারি করব না, আমার যারটা ভালো লাগবে, যার নোটটা ভালো লাগবে, যার রিভিউ ভালো হবে, যে ক্লাসটা ভালো মতো করেছে। ভাই 27 ব্যাচের প্রায়োরিটি কিন্তু আমাদের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। না 27-এর তো কোনো ব্যস্ততাই নেই, 27 তো আসবে আরো 2 সপ্তাহ পরে, কোনোভাবেই তোমাদের চেয়ে বেশি হবে না। তুমি যদি আমাকে বলো ভাই এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রায়োরিটি কার, সবচেয়ে বেশি প্রায়োরিটি আসলে 25 ব্যাচের। ওদের 7 দিন পরে ক্লাস, কিন্তু ওরা আমার উপরে একটু মন খারাপ করছে, কারণ ওরা আমার কাছে কয়েকটা ছবি চাইছে, ছবি আঁকার ক্লাস, সেটা আমি ওদেরকে দিব। তো আমি ওদের জন্য গত এক মাস পর্যন্ত ওদের জন্য তুমুল খাটা খাটছি 25 ব্যাচের জন্য। তারপরে এই 25 ব্যাচের শেষ হলেই তোমরা পুরোপুরি প্রায়োরিটি, এবং কোনোভাবেই 27 ব্যাচ এই প্রায়োরিটি পাবে না। হ্যাঁ, তবে 27 ব্যাচের প্রচারণা তুমি বেশি দেখতে পাচ্ছ, কারণ ওখানে তোমরা এটা তো বুঝবাই যে যেহেতু অনেক ধরনের মানে কেবল ওদের কোর্স শুরু হলো, তো শুরুতেই তোমাকে যদি 27 ব্যাচের বাবুরা আমাকে না চেনে, তাহলে তো তারা আমাদের সাথে যুক্ত হবে না। বুঝাতে পেরেছি? তো যেমন এই যে পুষ্পিতা, কোনো সন্দেহ নাই যে 26 ব্যাচের প্রায়োরিটি উইল বি অলওয়েজ গ্রেটার দেন 27। এটা যদি কেউ করে, কোনো শিক্ষক যে 27 ব্যাচকে নিয়ে বেশি মাতোয়ারা থাকে, বুঝতে হবে যে ওর একটু গ্যাঞ্জাম আছে। ঠিক আছে?
ভাইয়া আমাদেরও দিয়ে একদম অবশ্যই তোমাদেরকে সুপার সুপার প্রায়োরিটি, এটা অনেস্টলি আমি তোমাকে বললাম। হ্যাঁ, কয়জনকে জার্সি দিবে নোট দেখে আমি বললাম, যেই ডেডিকেটেডলি করবে জার্সি, আমরা অসংখ্য ছাপাইছি, অসংখ্য জার্সি বানাইছি। যার যার নোট এবং রিভিউ ভালো হবে কালকের মধ্যে যারা নোট দিবা, 2 জায়গাতেই দিয়ে দিবা ডিএমসি ড্রিমার্স গ্রুপ, তাদেরকে আমি কালকের মধ্যে নোট দিব ইনশাল্লাহ। ভাইয়া বই কি রিডিং দিব? আমি 2টা ক্লাস শেষে, 2টো ক্লাস শেষে বই রিডিং দাও। মানে আমি আজকের ক্লাসটা তো ওপেনিং ক্লাস, প্রথম ক্লাস তোমাদের সাথে যারা নতুন যুক্ত হয়েছো। পরশুদিন শনি সম্বুধ ক্লাস, পরশুদিনে ক্লাস শেষে বই রিডিং দিবা। বুঝাতে পারছি? দেখবা যে একটা তুমি বইয়ের সব পারতেছো, সব সব মানে সব মানে সব। তো আমার মনে হয় যে আমরা আজকের মতো এখানে শেষ করতে পারি। ইট ওয়াজ এ গুড টাইম। আমার মনে হয় যে ভালোই লাগলো প্রথম ক্লাসটা নিয়ে, আমি খুব এনজয় করলাম অনেকদিন পর। 26 ব্যাচকে লাইভে পেয়ে আমার খুবই ভালো লাগছে। সো 1 ঘন্টা 20 মিনিট আমরা শুরু করলাম, নেক্সট ক্লাস পাক্কা 2 ঘন্টা করে হবে। ইট উইল বি 1 ঘন্টা 55 মিনিট, পাক্কা 2 ঘন্টা করে নিব ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে 30 মিনিট আমি বাধ্য হচ্ছে এটা এখান থেকে কেটে নিতে। ওকে, 25 ব্যাচে আমার উপরে ডিসঅ্যাপয়েন্টেড কোথায়? আমি তো কোথাও মেনশন পাইনি। অনেক হ্যাঁ মানে কোথায় ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে ওরা আমাকে নিয়ে? ওরা আমার কাছে শুধু একটা জিনিস পায় 25 ব্যাচ, সেটা হলো চিত্রের ক্লাস। এছাড়া 25 ব্যাচকে যতটুকু ডেডিকেশন আমি দিছি, আমার তো মনে হয় না যে এফআরবিতে আর কেউ ডেডিকেশন দিছে। এই আমাকে বইলো তো কোথায়, কে যেন বললো, তাজমুল, কোথায় 25 ব্যাচের কোন জায়গায় বলো তো, আমাকে মেনশন করে দিও। আরে ওরা আমাকে নিয়ে কেন ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে? কোনো হওয়ার কোনো কারণ নাই। কোনো কোনো কারণ নাই। ঠিক আছে তাজমুল, তুমি আমাকে পাঠাইও। তাহলে আজকের মতো আমরা শেষ করছি। ইস্তিয়াক আলী, ওকে, লেকচার শিট, লেকচার নোট, এই স্লাইডটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ, এখনই ক্লাস শেষে দিয়ে দিচ্ছি। তাহলে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। পরশু দিনের ক্লাসে আবার দেখা হচ্ছে। খন্দকার, আবার দেখা হচ্ছে। আমি স্লাইডটা এখনই দিয়ে দিচ্ছি। ভালো থাকো।